কাশীনাথের চরণে সেবা লাগে। এই জয় জয় শিব শঙ্কর, এই জয় জয় শিব শঙ্কর, 1 ঘন্টা অন্তর কলকাতে দাও বাজার পুরিয়া। শিব শঙ্কর 1 ঘন্টা অন্তর কলকাতে দাও বাজার পুরিয়া। দেখো কি তার ছলো না, বাবা কোথায় বলো না, এই কচু বনে শুয়ে আছে, দেখো কি তার ছলো না। বাবাকে জাগাতে করো তার জয়গান, ও দরদি দরদি, আরে চাচা শিব শঙ্কর, আরে 1 ঘন্টার অন্তর, আরে কলকাতে দাও বাজার পুরিয়া। তুমি যে একবারে নেতিয়ে নেতা হয়ে গেলে গো। এসো এসো আমার কাছে, এসো, আমি তোমাকে কেথা বানিয়ে একটু গায়ে জড়িয়ে নি। তোমার শীত করছে বুঝি? ও ঠাকুর, তুমি আমাকে খাওয়ালে গো ঠাকুর, আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না কেন? এই বাবা মহাদেবের প্রসাদ ভাঙ। আবার ভাঙ কেন? আরে ভাঙ না খাওয়ালে তুমি যে ভাঙবে না সোনামণি। না ভাঙলে আমি তো অনেক আগে ভেঙে মুচকে গেছি গো ঠাকুর। ও ঠাকুর, ও ঠাকুর, তুমি তো হরি ভক্ত, তাহলে আমার শিব সাথে নাচানাচি করছিলে কেন? ওই যে সামনে আশ্রমে যাকে ছুবি তাকে পাবি উৎসব আছে যে। যাকে ছুবি তাকে পাবি? হ্যাঁ, অন্যান্য আশ্রমে যেমন কল্পতরু উৎসব হয়, তেমনি আমাদের আশ্রমে হয় যাকে ছুবি তাকে পাবি। সেই জন্যই তো আমি শিব আর তুমি পার্বতী সেজে যে নাচটা নাচবো সেটা একটু প্র্যাকটিস করছিলাম। হরি বল। ওই দিন যদি আমি তোমায় ছুঁয়ে ফেলি তাহলে তুমি আমার হয়ে যাবে। বলো কি সুন্দরী, তুমি আমায় ছুবে, আমি তো আনন্দে একেবারে পাগল হয়ে যাব। পাগল তো আমি তোমার প্রেমে হবে গো ঠাকুর। ঠাকুর, আমায় ছুঁয়ে একটা সত্যি কথা বলবে তুমি? হ্যাঁ নিশ্চয়ই বলবো, বলো কি জানতে চাও? আচ্ছা, সেদিন রাজা কি আমার সর্বনাশটা করেছিল? আরে দূর, রাজা তো ঘুমের ওষুধ খেয়ে একেবারে বেহুশ হয়ে কাদা হয়ে গেছিল। ও শালাকে একেবারে চ্যাংদোলা করে তুলে তোমার পাশে শুয়ে দেওয়া হলো, তবুও বেটার হুঁশ নেই। তাহলে রাজাই যদি সেদিন আমার কিছু করেনি, তাহলে আমার সর্বনাশটা কে করেছিল? কে আবার? ওই তো ওই তো ধরে। তুমি কি তাল মাত্রা জ্ঞান সব হারিয়ে ফেলেছো গিরিধারে? কেন গুরুদেব? কতবার বলেছি সেদিনের সেই অভিশপ্ত দিনের ঘটনার কথা মেয়েটার সামনে স্মরণ করাবে না। ওই দিনের কথা স্মরণ করালে মেয়েটা যে বড্ড কষ্ট পাবে। দুঃখ করিস না রে মা, দুঃখ করিস না। তোর দুঃখ দেখলে আমার বুকটা ফেটে যায় রে মা। তবু তুই চিন্তা করিস না রে মা, এই সমাজ সংসার তোকে দূরে সরিয়ে রাখলেও আমি কিন্তু সারা জীবন আমার আশ্রমে তোকে ঠাঁই দেব। আর তোর ধর্ষণকারী রাজাকে? রাজা আমার কিছু করেনি গুরুদেব। রাজা কিছু করেনি মানে? আমি জানতে পেরেছি সেদিন আপনি চোরের ভিতর সাথে ঘুমের ওষুধ খাইয়ে আমাদের বেহুশ করে দিয়েছিল। আমি? আর রাজাই যদি ঘুমে কাদা হয়েছিল তাহলে আমার সর্বনাশটা কে করেছিল? আপনি।
বেয়াদপি মেয়ে, সেদিন কি ঘটেছিল, কে ঘটিয়েছিল সেদিনই তোকে সব জানিয়ে দিয়েছে। এর বেশি কিছু জানার চেষ্টা করলে এবার আর ইজ্জত নয়, জানটাই হারাবে। গুরুদেব, কথাটা বুঝতে পেরেছিস? পেরেছি গুরুদেব। এবার আমিও বুঝিয়ে দেবো যে আমি কি করতে পারি। দূর হয়ে যা, এই মুহূর্তে আমার আশ্রম থেকে দূর হয়ে যা। না গুরুদেব না, আমি কালো মুখ নিয়ে গায়ে ফিরতে চাই না। সারাটা জীবন আপনার পায়ে মাথা রেখে বাঁচতে চাই। আপনি আমায় আশ্রয় দিন গুরুদেব, আপনি আমায় একটু আশ্রয় দিন। বেশ বেশ, তাই হবে। তবে একটা কথা মনে রেখো, তোমার প্রয়োজনে যদি আমাকে লাগতে হয় তাহলে আমার প্রয়োজনে তোমাকে লাগতে হবে। আর আমার প্রয়োজনে আজ থেকে তোমার নাম রানী নয়, রাধা রানী। রাধা রানী? হ্যাঁ, রাধা রানী। যাও, ভেতরে যাও, বিশ্রাম করবে। প্রণাম গুরুদেব, হাসছি গুরুদেব। খাসা নাম দিয়েছেন গুরুদেব। ওই শালা মালটার থুড়ি, ওই মেয়েটার যা রূপ, ওর নাম রাধা রানী হয় উচিত। চুপ করো কালকুষ্মান্ড, সবকিছু ফাঁস করে তো ইয়া বড় একটা বাঁশের ব্যবস্থা করে দিচ্ছিলে। এই আপনি কি বলছেন গুরুদেব? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সদা সত্য কথা বলিনি, আর আমি তো সেই সত্যটুকুই। একেবারে সত্যবাদী যুধিষ্ঠির এসে গেছে। হ্যাঁ, এমন সংসেজে ঢং না করে এখান থেকে যাও। যা, এই, শোনো শোনো বলছি, শোনো, এরপর থেকে রানী মানে ওই রাধা রানীর ধারে কাছেও ঘেসবে না, কথাটা মনে থাকবে। ঠিক আছে গুরুদেব, তাই হবে। আজ্ঞা শিরোধার্য। হরিব হরিব হরিব। ওহ বাপরে বাপ, এই হারামজাদাটাকে নিয়ে যে কি করি আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আর ওদিকে ভেলকি, ভেলকি ওটা শালা কি করছে কে জানে। ওরে বাবা, হরে কৃষ্ণ। হ্যালো গুরুদেব, আমি ভেলকি বলছি। আরে ভেলকি, হ্যাঁ বলো বলো, এক্ষুনি তোমার কথা হচ্ছিল, বলো আমার কাজের খবর কি বলো। আরে তুই তোর কাজে নিকুচে করেছে। আমি বলি সালা কাটে বিড়ি তাড়ি কিছুই পাচ্ছি না, আর সেই জন্য আমার পেট ভুটভাট গ্যাস অম্বল চুয়ারে ঘুর গলা জ্বালা বুক জ্বালা পেটে গরম মাথা খারাপ। ওরে বাবা, রাখো রাখো তোমার পেট গরম মাথা গরম। শোনো, আমি তোমাকে কথা বলছি, শোনো, আমি কিন্তু আর 7 দিন তোমাকে সময় দিলাম। এই 7 দিনের মধ্যে আমার কাজটা করে দিতে না পারলে আমি কিন্তু তোমাকে পুলিশের কাছে ফ্রড কেসে ফাঁসিয়ে দেবো। বাবা দূর মাগড়া, এই থু 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 থুড়ি গুরুদেব গুরুদেব। হ্যাঁ, বলো। ওরে বাবা 7 দিন কি বলছেন? আমার তো মনে হয় 2-1 দিনের মধ্যে আমার কোমরে দড়ি বেঁধে টানতে টানতে পুলিশ আমাকে পাকড়াও করে তারাই ধরে নিয়ে যাবে। হরে কৃষ্ণ, কেন কি হলো কি আবার? ওরে বাবা, আমি যার গলা থেকে হাতটা হাত চাপাই করেছিলাম সেই সালা রাজা রাজ্জাক ড্রাইভার সাজে এই বাড়িতে চাকরি করছে। হরে কৃষ্ণ, আমি তো তাকে পুলিশ অফিসার অর্জুন সরকারি বাড়িতে পাঠালাম। ওরে বাবা, অর্জুন সরকারি তো ওই সালা সত্য সরকারের ছেলে। কি বলা? অর্জুন সরকার সত্যম সরকারের ছেলে? ইয়েস, এই পুলিশ অফিসার অর্জুন সরকার স্বনামধন্য সাংবাদিক সত্যম সরকারের ছেলে। হরে কৃষ্ণ, ফোনটা রাখো, পরে কথা বলবো। হ্যাঁ, আরে বলুন বলুন অফিসার, আবার কি মনে করে? আমি গোপন সূত্রে খবর পেয়েছি আপনার আশ্রমে গুপ্ত বৃন্দাবন নামে একাধিক একটি গুপ্ত কক্ষ রয়েছে। আমি আপনার সেই গুপ্ত বৃন্দাবন শ্বাস করতে এসেছি। আর সে গুপ্ত বৃন্দাবনের গুপ্ত কক্ষের সংবাদটা নিশ্চয়ই আপনার বাবা মানে সাংবাদিক সত্যম সরকার দিয়েছেন, তাই না? আমার বাবাকে আপনি চেনেন? বিলক্ষণ চিনি। আরে বাবা, বিলক্ষণ চিনি। উনি তো যেখানে যত মন্দির মঠ আশ্রম রয়েছে সবার সবকিছুর বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটিয়ে দিয়ে সংবাদ যা খবর করে বেড়াচ্ছেন। আর সরকার তো না বুঝে না জেনে আমাদের মতো ধর্মপ্রাণ মানুষগুলোকে টেনে টেনে নিয়ে যাচ্ছে জেলে। আপনি ভুল জানেন। ভুল কি ঠিক সেটা প্রমাণ না, তদন্ত করো। আরে কি আছে, একবার রাধা রানীকে এখানে পাঠিয়ে দিবি তো। রাধা রানী? সে আবার কি? আমাদের আশ্রমের জনৈকা সেবা দাসী, ওই তো আপনাকে এই গুপ্ত বৃন্দাবন দর্শন করাবে। প্রণাম গুরুদেব। হ্যাঁ আমার ডেকেছে? হ্যাঁ মা, তোমাকে ডেকেছিলাম। এই অফিসার এখানকার গুপ্ত বৃন্দাবন দর্শন করতে চায়। তুমি ওকে গুপ্ত বৃন্দাবনের প্রতিটি কক্ষ একটু যত্ন সহকারে দেখাও, কেমন? একটু যত্ন সহকারে। রাধে রাধে। চলুন দেখি
দেখি কোথায় আপনাদের গুপ্ত বৃন্দাবন। জানেন স্যার, তার মানে এই আশ্রমে গুপ্ত বৃন্দাবন দেখার আগে এই রাধারানী গুপ্ত বৃন্দাবনটা দেখেছেন? এই দেখুন, এই গুপ্ত বৃন্দাবনে কত স্তরে স্তরে সাজানো রয়েছে, কত প্রেমের মুক্ত আর ভালোবাসার হিরে চুনি পান্না। Shut up! স্যার, ছি, লজ্জা করে না তোমার? উপরে দেবদাস এসেছে, খদ্দের ধরতে এসেছো একজন অন ডিউটি পুলিশ অফিসারের সঙ্গে নোংরামো করার অপরাধে তোমাকে আমি অ্যারেস্ট করলাম। চলুন থানায় চলুন। ছাড়ুন, ছাড়ুন আছে, আমাকে ছেড়ে দিন, বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কি হয়েছে মা জননী? আরে কাঁদছো কেন? ওই পুলিশ অফিসারটা আমায় বেইজ্জত করে যে। Shut up! কৃষ্ণ কহ, শান্ত রহ। যাকে আমরা মায়ের চোখে দেখে সেই আশ্রমের দেবদাসীকে তুমি কিনা অসম্মান করেছ। দেখো দেখো দেখো, সবাই দেখো, যে পুলিশ রক্ষক সেই ভক্ষক হয়ে কেমন মায়ের জাতিকে অসম্মান করছে। দেখো কেমন মায়ের গিরিধারে মিডিয়া ডাকো রে বাবা, মিডিয়া ডাকো। বিশ্বাস করুন, ওই মেয়েটা মিথ্যে বলছে। আবার নিজে অপরাধ করে আবার আমাকে মিথ্যেবাদী বলা হচ্ছে। মারে। গুরুদেব, হ্যাঁ। ওকে আপনি ক্ষমা করবেন না গুরুদেব। দেব রে মা। ওকে আপনি নিজের হাতে শাস্তি দিন গুরুদেব। দেব। ওকে আপনি নিজের হাতে শাস্তি দিন রে গুরুদেব। মা। ওকে ঠাকুর। আমি আবারও বলছি, ওই মেয়েটা সম্পূর্ণ মিথ্যে বলছে। জানি জানি, কারণ ওই নাটকের স্ক্রিপ্টটা তো আমারই লেখা। তার মানে তুমি এই যুগের অর্জুন হয়ে লক্ষ্য ভেদ করতে এসেছিলে না? আর আমি তোমাকে কর্ণের মতো তোমার ভাগ্যের চাকাটাকে ছলনার মাটিতে আটকে দিলাম। কিন্তু কেন, কেন আপনি আমার সাথে এমনটা করলেন? কৃষ্ণ কহ, শুনতে রহ। তাহলে শোনো শোনো অফিসার, তুমি হবে রোবট, আমি হব রোবটের সেই রিমোট কন্ট্রোল। আমি তোমাকে যেভাবে চালাবো তুমি ঠিক সেইভাবে চলবে। বলো বলো অফিসার, চলবে কিনা বলো? অসম্ভব, আমি মরবো, তবু আপনার ওই জঘন্যহীন প্রস্তাবে আমি কখনো রাজি হব না। তাহলে সাংবাদিকদের ডাকিস। সাংবাদিক? হ্যাঁ, সাংবাদিকের সামনে তোমার এই ক্লেচ্ছা কাহিনী আমরা ফাঁস করব, আর সেই ক্লেচ্ছার তাজা খবর হয়ে সংবাদপত্রে ছড়িয়ে পড়বে, আর সেই জন্য হয়তো কৃষ্ণ কহ শান্ত রহ তোমার চাকরিটাও চলে যেতে পারে। না তার তোমার বাপ তোমাকে ত্যায্য পুত্র করে ঘর থেকে তাড়াবে। না না, আর তোমার স্ত্রী হয়তো তীব্র ঘৃণায় তোমার কাছ থেকে ডিভোর্স নিয়ে আলাদা কোথাও চলে যাবে। না না না। অফিসার, হে আমার প্রিয় দেশবাসী, দেশবাসী, কঠোর কর্তব্যে অবিচল আমার প্রিয় সাথীরা, তোমরা আমার অপরাধ নিও না। স্বার্থপরতার যুবকাস্তে আমি আমার বিবেক চেতনাকে বলি দিয়ে আজ আমি বেঈমানের তকমা মাথায় তুলে নিলাম। আরে কৃষ্ণ, তোমরা আমায় ক্ষমা করো। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের হাতে 3 গরু পাচারকারী নিহত। একদল সাংবাদিক বলছেন ওরা নিরীহ গ্রামবাসী, আর একদল বলছেন ওরা গরুচোর। জনগণ কোনটা বিশ্বাস করবে? ভোট পরবর্তী হিংসা মামলায় নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত 5 আসামি উচ্চ আদালতে বেকসুর খালাস। একদল সাংবাদিক বলছেন ওরা শাসক দলের লোক, তাই রেহাই পেয়ে গেছে। আরেক দল বলছেন ওদের জোর করে ফাঁসানো হয়েছে। সংবাদ মাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সেই স্তম্ভ যদি পক্ষপাতিত্বের প্রভাবে প্যারালাইজড হয়ে পড়ে, তাহলে দেশ কোন সত্যের উপর নির্ভর করে এগোবে? ছি 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 ছি, সাংবাদিকতার উপর আমার ঘেন্না ধরে গেছে। আরে দূর দূর দূর, আমার এই বাড়িতে থাকতে ঘেন্না ধরে গেছে। কেন রে মা? বৌমা নিশ্চয়ই তোকে আবার কিছু বলেছে। কেন বলবে না? বলি তুমি যদি বাবা হয় আমাকে পাত্তা না দাও, সে পড়ে নেবে, আমাকে পাত্তা দেবে কেন? সে কি রে মা, পাত্তা না দিলে এত ভালোবাসলাম কি করে, আর ধুমধাম করে তোর বিয়ের আয়োজনই বা করছি কেন? সে তো লোক দেখাতে, হ্যাঁ? লোকের সামনে আদর্শ বাবা হিসেবে নিজেকে দেখাতে চাইছো। আসলে আসলে তুমি আমাকে মেয়ে বলে মন থেকে ভালোই বাসো না। স্নেহ, মায়া, মমতার ভালোবাসার আকুতি কখনো মুখ দেখে বোঝা যায় না রে মা, শুধু অন্তর দিয়েই অনুভব করতে হয়।
তবুও তোর যখন আমার এই সম্পর্কের প্রতি এতই সন্দেহ, তখন তোকে কথা দিচ্ছি মা, সামনের সপ্তাহেই আমার সমস্ত সম্পত্তি আমি তোর নামে লিখে দেব। না, যে মানুষটা নিজের থেকে আমাকে সবকিছু দিতে চাইছে, আমি তার কেমন করে সর্বস্ব চুরি করি? কি হলো রে মা, কি ভাবছিস? না না, মানে ভাবছি আমি আর এ বাড়িতে থাকবো না। কেন থাকবো? আমি বললাম এ বাড়ির মেয়ে, অথচ আমার সামনে সব কিছুতেই তালা লাগানো। রান্নাঘরে গিয়েছি কিছু একটু বানিয়ে খাবো, সেখানেও তালা দেওয়া। বাক্স, সিন্ধুক, আলমারি সব কিছুতেই তালা লাগানো। কেন রে বাবা, আমাকে জল লাগে যে সব কিছু চুরি করে নিয়ে পালাবো? এইবার বুঝতে পেরেছি আমার মায়ের কেন এত অভিমান। আর অভিমানী হস না রে মা, আমি না হয় আমার রুমের চাবিকাঠিটাই তোর হাতে তুলে দিলাম। না, আজ থেকে আমার রুমের সবকিছুর দায়িত্ব এবং আমার ভালো মন্দের দায়িত্ব শুধুই তোর। শোনো বাবা, আমার সোনা বাবা। মার দিয়া কেল্লা। এতদিন তো আমি এই চাবিটাই খুঁজছিলাম, আর এই চাবি দিয়ে সত্যম সরকার সব আলমারিগুলো আমি ফাঁকা করে দেবো, ফাঁকা। তার আগেই তোমার হাত দুটো আমি কেটে নেব। বন্ধু, তোমাকে বন্ধু ভাবতে আমার ঘৃণা হচ্ছে। যিনি অন্ধ স্নেহে তোমাকে নিজের মেয়ে মনে করে তার সমস্ত কিছু দায়িত্ব তোমার হাতে তুলে দিলেন, আর তাকে পিছন থেকে ছুরি মারার কথা ভাবতে তোমার লজ্জা করলো না? বন্ধু, তোমার মধ্যে কি বিবেক বলে কিছুই নেই? বিবেক? হ্যাঁ, বেলকে, বিবেক থাকলে কি মিথ্যে পরিচয় দিয়ে আমি তোমার জায়গাটা আগলে রাখতে পারতাম? বেলকে, সারা জীবন পাপ করতে করতে এই জীবনটার প্রতি ঘেন্না ধরে গেছে, ঘেন্না। তাই বলছি, তুমি আমাকে সাংবাদিক বাবুর কাছে নিয়ে চলো। আমি তার হাত পায়ে ধরে বলবো, বাবু গো, আমি তোমার কেউ নই বাবু, আমার এই বন্ধুই হচ্ছে তোমার আসল সন্তান। না ভেলকি, এখনই তো সম্ভব নয়। গুরুদেব জানতে পারলে তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলবেন। যার জীবনটাই টুকরো টুকরো হয়ে অনিশ্চয়তার সুতোয় ঝুলছে, সে আর হাজার টুকরোর তো ভয় পায় না বন্ধু। এ তুমি কি বলছো? তোমার আত্মীয় স্বজন, মা বাবা? হ্যাঁ, কেউ নেই, কেউ নেই। শুনেছি শুনেছি আমার পালিত বাপটা নাকি আমাকে কোনো এক গাজনের মেলা থেকে আমাকে কুড়িয়ে নিয়ে এসেছিল। সে কি? তাই আমার পালিত বাপটা ভালো হলেও তার বউটা ছিল মহা দরজাল। সে আমাকে হাত পেটা করে খেতে দিত, আর দিন রাত আমাকে অসুরের মতো করে কাটাতো। তারপর তারপর এইভাবেই কোনো রকমে দিন কেটে যাচ্ছিল। তারপর এলো আমার জীবনের সেই অভিশপ্ত রাত্রি। অভিশপ্ত রাত্রি? হ্যাঁ জানো বন্ধু, তখন আমার বয়স 15 কি 16 হবে। পাড়ার কিছু বান্ধবীদের সঙ্গে নিয়ে পাশের গ্রামে কালী মেলায় যাত্রা শুনতে গিয়েছিলাম। তারপর মাঝরাতে ফেরার সময় কয়েকজন বাপের বয়সী লোক আমাকে জোর করে জঙ্গলে তুলে নিয়ে গেল। তারপর একা সামান্য শক্তি নিয়ে অতগুলো মানুষের সাথে কতক্ষণ লড়তে পেরেছিলাম তা আমি জানি না। বন্ধু, শেষে জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর সকালবেলা জ্ঞান ফিরতে সেই কত বিধ্বস্ত শরীরটা নিয়ে যখন আমি গায়ে ফিরে গেলাম, গ্রামের লোক বলল আমার চরিত্রে নাকি কলঙ্কের দোষ লেগেছে। বন্ধু, তাই আমার আর রোগায় থাকা যাবে না। বন্ধু, বেশ পালিত বাপটা আমার চুলের মুঠি ধরে টানতে টানতে আমাকে রাস্তায় নামিয়ে দিয়ে তার দায়িত্ব ঝেড়ে ফেললো। বন্ধু, তুমি এত কষ্ট বুকে বই নিয়ে বেরোচ্ছ, অথচ আমি তোমায়... আমার কথা থাক বন্ধু, কিন্তু তুমি তো লেখাপড়া জানা ভদ্রলোক, পারলে তো একটা ভালো চাকরি পেতে পারতে। তাহলে কেন মিথ্যে পরিচয় দিয়ে তুমি এখানে ড্রাইভারের চাকরি করছো?
জন্মটাই যার কলঙ্কের অন্ধকারে ঢাকা, সে কখনই সমাজে ভদ্রভাবে বাঁচতে পারে না। বন্ধু, তাছাড়া আমি যে তোমার মতো এক কঠিন পরিস্থিতির শিকার, জন্মের কলঙ্ক ঢাকতে গিয়ে আজ আমি নিজে এক মিথ্যে কলঙ্কের দায়ে অভিযুক্ত হয়ে পড়েছি। বন্ধু, আমার স্নেহময়ী মা পর্যন্ত আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কি বলছো তুমি? আরে সবকিছুর জন্য দায়ী ওই ভণ্ড সাধু কালপুরুষ। শয়তানটা ষড়যন্ত্রের জালে আমাকে জড়িয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে এখানে পাঠিয়েছে কৌশলে অর্জুন স্যারকে খুন করবার জন্য। কিন্তু এখানে এসে যখন জানতে পারলাম যে অর্জুন স্যার আমারই আপন ভাই, তখন নিজের হাতে নিজের ভাইকে আমি খুন করতে পারি বলো? না, মোটেই না। ওদিকে বারবার আমাকে হুমকি দিচ্ছে, কাজটা যদি না করি তাহলে সে আমার রানীকে খুন করবে। রানী কে বন্ধু? নিশ্চয়ই তোমার প্রেমিকা? না বন্ধু না, রানী আমাকে নিজের প্রেমিক ভাবলেও আমি তাকে ছোট্ট বোনের মতোই ভালোবাসি। রানী তোমার বোন হলেও সে তো আমারও বোন, তাই আমি তোমাকে কথা দিচ্ছি বন্ধু, আমি বেঁচে থাকতে ওই কালপুরুষ তোমার বোনের কোনো ক্ষতি করতে পারবে না। না বন্ধু না, আমার জন্য তুমি কেন জীবনে ঝুঁকি নেবে? বন্ধু, আমার জন্যই তো তোমার জীবনের পথটা উল্টো দিকে বেঁকে গেছে গো বন্ধু। বন্ধু, আমি যদি তোমার পথটা ছিনিয়ে না নিতাম তাহলে তুমি আজ এই বিপদের মধ্যে পড়তে না বন্ধু। তাই তো আজ আমি ঈশ্বরের নামে দিব্যি করে বলছি বন্ধু, তোমাকে এই বিপদ থেকে মুক্ত করে আমি তোমাকে তোমার বাবা মায়ের সাথে মিলিয়ে দেব বন্ধু। তারপর এই ভেলকি তার জীবনের সব কষ্ট সব অপবাদ মুছে ফেলতে এই দুনিয়াকে ভেলকি দেখিয়ে সে চলে যাবে ওই তারা দেশে। দাঁড়াও ভেলকি। বন্ধু নয়, বলো রাজা। রাজা? এই রাজা মরলে একসাথে মরবে, বাঁচলে তোমার হাত ধরেই বাঁচবে। রাজা আমার প্রতি তোমার কিসের দুর্বলতা? দুর্বলতা নয় ভেলকি, দুর্বলতা নয়, এ তোমার প্রতি আমার অন্তরে আকুলতা। কেন তুমি আমার জন্য এত আকুল? তোমার স্নিগ্ধ মনের মণিকোঠা থেকে এক মুঠো মণিকাঞ্চন পাওয়ার আশায় আজ আমি বড়ই ব্যাকুল। আমার মনের পাওয়া না পাওয়ার কথা তোমায় বলতে না পারলেও আর শুধু একটা কথাই বলতে চাই। কথা দিলাম আমি, কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম আমি, কথা দিলাম। যেমন গন্ধ থাকে সুরেতে, যেভাবে ছন্দ থাকে, এমনি করে আমরা দুজন রব মিশে দিনে রাতে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম আমি, কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম আমি, কথা দিলাম। হা 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 হা। চমৎকার, কি অপূর্ব দৃশ্য! বিখ্যাত সাংবাদিক সত্যম সরকারের মেয়ে কিনা একটা বিধর্মী মুসলমানের সঙ্গে প্রেম করছে। তুমি ভুল করছো না। আমরা থামো, আমি কিচ্ছু বুঝি না ভেবেছো? এতক্ষণ দুজন দুজনকে জড়িয়ে ধরে বেলাল্লাপনা করছিলে, ধরা পড়ে তো বলছো কিনা? ব্যাস ব্যাস বোঠান ব্যাস, আপনি একজন সম্ভ্রান্ত শিক্ষিত পরিবারে গিয়ে বোধ আপনার মুখে বস্তিনী নোংরা ভাষা মানে না। চুপ করো! তোমার মতো একটা বেজাত মুসলমানের মুখ থেকে আমি কোনো জ্ঞানের কথা শুনতে চাই না। মুসলমান তো কি হয়েছে? মুসলমানের রক্তে হিন্দুর প্রাণ বাঁচে না? যে পোশাকটা পরে আপনি ফ্যাশনের ফানুস উড়াচ্ছেন, কখনো ভেবে দেখেছেন সেই পোশাকটা কোনো বিধর্মী মুসলমানের ছোঁয়ায় অপবিত্র কিনা? সামান্য একটা ড্রাইভারের মুখে কিনা বড় বড় কথা। আজ অর্জুন বাড়িতে আসুক, যদি না লাথি মেরে দাঁড়িয়েছে তো আমি এক পাপের বেটি নই। অন্যকে লাথি মারার আগে নিজের পায়ের তলার জমিটা শক্ত করে বৌমা। পলকা জমিতে দাঁড়িয়ে অন্যকে লাথি মারতে গেলে নিজেই কিন্তু পা পিছলে পড়ে যাবে। খুব তো জ্ঞানের লেকচার দিচ্ছেন। এদিকে ঘরের ভেতর আপনার এই মেয়ে
এই মুসলমান ড্রাইভার সে কি কাচ্চা কেলেঙ্কারি করছে তার কি কোনো খবর রেখেছেন? কেচ্ছে কেলেঙ্কারি মানে মামনি রাজ্জাকের সাথে কি করেছে? কি করেনি বলতে পারেন? ওরা দুজনকে জড়িয়ে ধরে আয় শয়তানি মেয়ে, আর একটা নোংরা কথা বললে আমি তো জিভটা একদম টেনে ছিঁড়ে নেবো। মামনি তুই ভেতরে যা। বাবা যা 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 যাচ্ছি বাবা, যাচ্ছি। বাবা 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 তুমি বিশ্বাস করো বাবা, আমরা কোনো অন্যায় করিনি, আমরা কোনো অন্যায়, ও সব মিথ্যে কথা বলছো, সব মিথ্যে। আমি বলছি তুই ভেতরে যা। যাচ্ছি যাচ্ছি বাবা, যাচ্ছি। তো যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, মিথ্যে কথা বলে যদি আমার বাবার কান ভাঙিয়েছিস তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না, কথাটা মনে রাখিস। দাঁড়াও রাজ্জাক, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলুন বাবু। তুমি আমার মেয়ের হাত ধরেছিলে? না মানে? আমার চোখে চোখ রেখে বলো রাজ্জাক, হাত ধরেছিলে কিনা? হ্যাঁ বাবু, ধরেছিলাম। Shut up! এবার বুঝেছেন তো কোন কাল সবকে ঘরে ঢুকিয়েছেন? বৌমা তুমি এখন এখান থেকে যাও, ওর সঙ্গে আমি আলাদা করে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলুন, তাহলে জানতে পারবেন। আপনাকে ভেলকে দেখে আপনার মেয়ের পরিচয়ে যে এ বাড়িতে ঢুকেছে সে হয়তো রাজ্জাককে আগে থেকে চেনে, আবার এও হতে পারে ওই ভেলকে হয়তো রাজ্জাকের মতো কোন এক মুসলমানি মেয়ে। আমার মেয়ের হাত ধরার স্পর্ধা হয় কি করে? বলো বলো, কেন আমার মেয়ের হাত ধরেছিলে? বলো কেন ধরেছিলে? বলো কেন কেন কেন? মারুন আমায় মেরে ফেলুন, জন্ম দেওয়ার অধিকার যার, মেরে ফেলার অধিকার হচ্ছে তার। কি বললে? কি বললে তুমি? জন্ম দেওয়ার অধিকার যার আছে, মেরে ফেলার অধিকারও তো। কে কে তুমি? বলো তুমি কে? আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর, তাই আমি যাযাবর, আমি এক যাযাবর। মনোহর কাকা, আমি মনোহর কাকা, এই বয়সে নোংরামি করে গায়ের পরিবেশ নষ্ট করছো, একবার বেরিয়ে এসো, আজ দেখাচ্ছি মজা। মনোহর কাকা, আরে আমার কথাটা কানে শুনতে পাচ্ছিস নাকি বে? পেয়েছি, অবশ্যই বুঝে নিয়েছেন কোন জানোয়ার আমার দরজা এসে দাঁড়িয়েছে, তাই তো তার মোকাবেলা করতে একেবারে তৈরি হয়ে এসেছি। বল কেন ডাকছিলে? তোমার নামে গায়ে বিচার বসেছে, তাই মোড়ল মশাই তোমাকে ডাকতে পাঠিয়েছে। আরে তোদের মোড়লকে কে বলিস? আমি যদি কোনো অন্যায় করে থাকেন থানায় গিয়ে আমার নামে নালিশ করতে। ওইসব থানা পুলিশ টুলিশ আমরা মানি না, আমাদের বিচার আমরা নিজেরাই করব। তাই বলছি ভালোই ভালোই যাবে তো চলো, নইলে কুকুরের মতো মারতে মারতে নিয়ে যাব। বুলেট, এই মনোহর মাঝিকে চিনলেন, একথা বলার বুকের পাটা তোর হতো না। এখন ওই মনোহর মাঝি লাঠি ধরলেন, এই পাঁচটা গায়ের তাবর তোমার লাঠিয়ালদের বুকেও কাঁপন ধরে যায়, কথাটা মনে রাখিস। আরে থামো, এই বয়সে নোংরামি করতে লজ্জা করে না? বুলেট, একটা কুমারী মাকে বাড়িতে নিয়ে এসে গায়ের পরিবেশ নষ্ট করছো। তোমাদের বেলাল্লা পড়া দেখে গায়ের ছেলেমেয়েরা আজ বিপথে যাচ্ছে। মুখ সামলে কথা বলবে বলে। আরে শুধু গায়ের ছেলে মেয়ের কথা বলছি কেন, তোমরা যাদেরকে ভাই বোন বলে প্রচার করতে সেই রাজা রানী, তারা তো আজ ভালোবাসা করে গ্রাম ছেড়ে চলে গেল। আরে চুপ চুপ, আমার তো মনে হয় রাজারানী নিজেরা ভাগেনি কায়দা করে তোমরা তোমাদের পথের কাটা সরাতে তাদেরকে তাড়িয়ে দিয়েছো। তবে রে এবার তোকে বাঁচাবে বুলেট।
তুই আমাদের মিথ্যা বদনাম ছড়িয়ে এই গায়ে থেকে দুর্বিষহ চলেছিস। আর গাঁ যদি শর্ত হয় তবে তোকে খুন করে আমি এই গাঁ ছাড়বো। মনোহর, এ তুমি কি করছো মনোহর? ছাড়ো দিদি ছাড়ো, আজ ওই শালাকে আমি খুন করে ছাড়বো। না মনোহর, একটা খুন করে সেই পাপে বিবেকে জ্বালা আজ আমি মরছি, তাই তোমাকে এই পাপ আমি করতে দেব না। দিদি ছাড়া মাধবী পিসি তো লুকিয়ে থাকা একটা খুনি। এ তুমি কি করলে দিদি? যে কথাটা আমি 25 বছর ধরে চেপে আছি আশ্রের তুমি ফাঁস করে দিলে। এবার যে এরা আমাদেরকে গা থেকে তাহলে নতুন অস্ত্র পেয়ে গেল। বাপ, আমি আর গায়ে থাকতে চাই না, চলো আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। তাই চলো দিদি, যে গাঁ আমাদের মাথা উঁচু করে ভাসতে দিলে না সেই গাঁ ছেড়ে আমরা অনেক অনেক দূরে চলে যাব। চলো দিদি, আজ এই তবে রে হে কি করলি রে? মানুষটাকে মেরে ফেললি, ভগবান তোকে কোনোদিনও ক্ষমা করবে না রে জানো। আরে চোপে চরিত্রহীনা, ওই মুখে ভগবানের নাম নিস না, মুখে পোকা পড়বে। পোকা তোর মুখে পড়বে রে কুত্তা, মরার পরে তোর ওই নোংরা দেহটাকে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তবে রে তোকে আমি মার, আমাকেও মেরে ফেল। আর ছিচু মেরে হাত গন্ধ করে লাভ নেই। তোর রসের ডাগর যখন মরে গেছে তখন তুই ওর দুঃখে ছোটকে ছোটকে মরবি, ছোটকে ছোটকে। মনে তুমি কথা বলো মনোহর, তুমি বেঁচে আছো মনোহর? না, আমি তো বেঁচে নেই, আমি তো একটা জীবন্ত শব্দ। কিন্তু কিন্তু আমি এখানে কেন? কে আমি? আমি কে? তোমার কিছু মনে পড়ছে না মনোহর? মনে করে দেখো, আমি মাধবী, সম্পর্কে তোমার দিদি। চুপ! কোনো সম্পর্ক আমি মানি না। আজকাল সম্পর্ক হচ্ছে স্বার্থের দাম অনেক বেশি। যে স্বার্থের মোহে অনেক স্বামী স্ত্রী সম্পর্ক আজ অচেনার অন্ধকারে টিম টিম করে জ্বলছে। স্বার্থের লোভে ছেলে আর বাবা মায়ের সম্পর্ক শুধুমাত্র দেওয়া নেওয়ার সম্পর্ক হয়ে টিকে আছে। আর ভাই বোনের পবিত্র সম্পর্কটা আজ মিথ্যে কলঙ্কের কালিতে কলঙ্কিত। তাই তো সমস্ত সম্পর্ক আমার কাছে মৃত। এই সম্পর্কহীন ছন্ন ছাড়া জীবনে আজ আমি শুধু একা একা। না মনোহর, তুমি একা নয়, আমি তোমার পাশে। এতদিন তুমি ভাই হয়ে যেভাবে আমাকে আগলে রেখেছিলে, এবার থেকে আমি দিদি হয়ে তোমাকে সেইভাবে আগলে রাখবো। ভাই, বিষাক্ত সমাজের ব্যঙ্গ বিদ্রুপ থেকে কিভাবে আমায় আগলে রাখবে? ওরা যে মা ও ছেলের পবিত্র সম্পর্কে কালি ছেড়ায়, ভাই বোনের শাশ্বত সম্পর্কে আরো বেশি করে কলঙ্কের কালি ছেড়াবে। এই অন্ধ সমাজ যে মানুষের ভালো কিছু দেখতে পায় না, কিন্তু আমি শুনতে পাচ্ছেন সেই ছন্ন ছড়া সমাজের পতনের পদধ্বনি, সর্বনাশের কলার গাছ ধ্বংস হয়ে যাবে। এই বিষাক্ত সমাজ পাপের দমনে পড়ে ছাই হয়ে যাবেন সেই সব পাপীদের অস্তিত্ব আমি আমার সারা দেহে দেখে। আমি বেরোবে, ভীষণ ক্লান্ত, আমায় একটু একা থাকতে দাও। কেন গো, কি হয়েছে? ছোট্টরি খারাপ নাই তো? না, শরীর আমার ঠিকই আছে। তাহলে নিশ্চয় মন খারাপ। বলছি তো আমার কিচ্ছু হয়নি, এখন এখান থেকে যাও। না, যাবো না। পয়সা কথা বললে যতই বিরক্তি, সে বিরক্তি হোক আর যাই হোক, আমার কথা কিন্তু শুনতেই হয়। হ্যাঁ, শুনতে তো চাই। কি বলবে বলে এবার আমায় উদ্ধার করো। বলছিলাম কি, ওই মেয়েটাকে তুমি মন থেকে নিজের দিদি বলে মেনে নিয়েছো তো? হ্যাঁ, সে তো অনেকদিন আগেই মেনে নিয়েছি। তাহলে একটা বেজাত মুসলমানকে দিদির বর হিসেবে মেনে নেওয়ার জন্য তৈরি হও। তার মানে আমাদের ড্রাইভারের চেক তো আমার দিদির সঙ্গে জুটে প্রেম করছে গো। আমি শুধু প্রেম বলছে কেন, বিয়ের আগে তো ওরা স্বামী স্ত্রীর সম্পর্কটা বাদিয়ে বসে আছে। মিথ্যে কথা। আমি তো না, আমি নিজের দিদিকে হাতে হাতে ধরে তোমার বাবার হাতে তুলে দিয়েছি। কি বলছো তুমি? ওহনা বাবা, বাবা কোনো প্রতিবাদ করেনি? লোক দেখানো প্রতিবাদ করলেও আমার মনে হচ্ছে তোমার বাবা ওদের সম্পর্কতে সায় আছে। তোমার মনে হয় সব কথা যে সবসময় সত্যি হবে তার কোনো মানে নেই বৌমা। এই যে
এই আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, রেজ্জাককে নিয়ে যদি তোমাদের এতই প্রবলেম, তো তাকে তাড়িয়ে দিচ্ছ না কেন? বুঝতে পারছো না? হয়তো রাজ্জাকের সাথে তোমার বাবার কোনো গোপন সম্পর্ক আছে। এমনটাও হতে পারে ওই রাজ্জাক হয়তো ওনার আরো কোনো একটা রক্ষিতার ছেলে। ছি ছি বৌমা, ছি! তুমি যে আমার পুত্রবধূ, একথা ভাবতো আমার ঘৃণা হচ্ছে। কি বললেন? মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না, তার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। শুনলে? তোমার বাবার কথাগুলো শুনতে পেলে? হ্যাঁ, শুনতে পেয়েছি। চুপ করে আছো কেন? কিছু বলবে না? কি আর বলবো? আমি যে শিক্ষিত ভদ্রলোক, এটাই আমার সব থেকে বড় সমস্যা। কারণ বাবার পক্ষে স্ত্রীকে দুটো কথা বললে লোকে বলবে স্ত্রীর উপর নির্যাতন চালাচ্ছি, আবার স্ত্রীর পক্ষ নিয়ে বাবাকে কিছু বললে সারা দুনিয়ায় প্রচার হয়ে যাবে যে বৃদ্ধ বাবার উপর মানসিক নির্যাতন চালাচ্ছি। না খোকা, কারো পক্ষ নিয়ে তোকে কথা বলতে হবে না। তুই শুধু উচিত অনুচিত, ন্যায় অন্যায়ের প্রতিবাদ কর। উচিত অনুচিত, ন্যায় অন্যায়ের কসকচানি শুনতে শুনতে আজ আমি বড়ই ক্লান্ত বাবা, প্লিজ। আর তোমরা আমায় এর মধ্যে টেনে এনো না। ও হ্যাঁ, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা? বেশ কয়েক বছর আগে মহাকাল নামে এক ধর্মগুরুর গোপন কার্যকলাপের খবর তুমি সংবাদপত্রে ফাঁস করেছিলে। হ্যাঁ, মহাকাল ছিল একজন অসৎ অসাধু স্বঘোষিত ভণ্ড ধর্মগুরু। আমি জীবনের ঝুঁকি নিয়ে ছদ্মবেশে তার আশ্রমে গিয়ে বেশ কিছু গোপন তথ্য সংগ্রহ করে সংবাদপত্রে প্রকাশ করেছিলাম। আর এই সংবাদ প্রকাশ হতেই পুলিশ মহাকালের আশ্রম রেড করতে যায়। কিন্তু দুঃখের বিষয়, পুলিশ সেখানে পৌঁছানোর আগেই সে সেখান থেকে পালিয়ে যায়। এবং আজও আমি তার বেশ কিছু গোপন ফাইল আগলে রেখেছি, যা মহাকাল ধরা পড়লে তাকে চরম শাস্তি দিতে ওই ফাইলগুলো কাজে লাগবে। না, ওটার কোনো কাজে লাগবে না। তুই কি করে জানলি ওটা কাজে লাগবে না? আমি তো ভালো করেই জানি বাবা, সেই মহাকাল এখন কালপুরুষ নাম নিয়ে তারা অন্ধকারের সাম্রাজ্য চালাচ্ছে। ওই ফাইলটা তার হাতে তুলে দিতে না পারলে সে আমাকে... কে খোকা, চুপ করে আছিস কেন? আজকাল যা পরিস্থিতি, সব বিষয়ে কথা না বলে চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ। শোনো বাবা, ওই ফাইলটা তুমি আমার হাতে তুলে দাও। আর একটা প্রতিবেদন লেখো যে মহাকাল সম্বন্ধে তুমি আগে যে খবর করেছিলে তার সূত্র সরবরাহের ত্রুটি ছিল। মহাকাল একজন সৎ ধার্মিক মহাপুরুষ। অসম্ভব! আমি নিজে তদন্ত করে জেনেছি মহাকাল একজন ভয়ঙ্কর ক্রিমিনাল। কত মানুষকে যে খুন করে গুম করেছে তার কোনো ঠিক নেই। কত নারীর যে সর্বনাশ করেছে তা জানলে তুই শিউরে উঠবি। আচ্ছা, তুই কি মহাকালের খোঁজ পেয়েছিস? সে কি বেঁচে আছে? মহাকালরা মরে না বাবা, ওরা রক্ত বীজের চারা। একটা মরলে হাজারটা তৈরি হয়। ওদেরকে চটাতে নেই, তাই বলছি মহাকালের সেই ফাইলটা তুমি আমার হাতে তুলে দাও বাবা। বাহ, বারে আমার দায়িত্বশীল কর্তব্য পরায়ণ পুলিশ অফিসার সন্তান। বাহ! একটা সময় নিজের প্রতি ভীষণ গর্ব হতো যে আমার সন্তান টাকার জোরে চাকরি পেয়ে আবার সেই চাকরি হারানো ভুয়ো শিক্ষক নয়। রাজনীতির পাঁক মেখে জনগণকে ঠকানো কোনো জননেতা নয় আমার সন্তান। আমার সন্তান একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার, এই সমাজের রক্ষক। কিন্তু আজ দেখছি সেই রক্ষকের শক্ত হাত ভক্ষকের ভয়ঙ্কর থাবা হয়ে সততার মানবতাকে গ্রাস করতে চাইছে। এত ভার না বকে, ও যেটা চাইছে সেটা দিয়ে দিন। না, দেব না, কিছুতেই দেব না। আজ থেকে এই বাড়ির খাবার আপনার বন্ধ। নিজের রান্না নিজে করেই খাবেন। তুমি কি আমাকে আলাদা করে দেওয়ার ভয় দেখাচ্ছ বৌমা? বাবা প্লিজ, আর তুমি জেদ ধরে বসে থেকো না। ওই ফাইলটার সঙ্গে আমার মান সম্মান জড়িয়ে আছে, আমার ক্যারিয়ার জড়িয়ে আছে। ওটা না পেলে আমার যে ভীষণ ক্ষতি হয়ে যাবে বাবা। তোর লোভের অঙ্কটাকে বাড়াতে গিয়ে আমি দেশবাসীর কোনো ক্ষতি করতে পারবো না। আজ আমি বেশ বুঝতে পারছি তুই কোন অসৎ চক্রে জড়িয়ে পড়েছিস, কিন্তু আমি তোকে আদর্শচ্যুত হতে দেব না। তাহলে আমারও শেষ কথা শোনো বাবা, তোমার আর আমার মত যখন আলাদা, আজ থেকে আমাদের পথটা আলাদা হয়ে যাক। বাহ, বারে দুনিয়া, বাহ! যাদের আঁকড়ে ধরে রাখতে আমি আমার সর্বসুখ বিসর্জন দিলাম, নোংরা সুখের মোহে তারাই আজ আমাকে দূরে সরিয়ে দিল। তবে একটা কথা মনে রাখিস খোকা, যতই তোরা আমাকে এক ঘরে করে রাখার চেষ্টা করিস না কেন,
আজ কিন্তু আমি আর একা নই, সঙ্গে আমার মামুনি আছে। আর বেশি দিন থাকবে না, কারণ এই মেয়েটাকে আর আমি তোমার সন্তান বলে মানি না। তাছাড়া মেয়েটার নামে ছিনতাই, পকেটমারি অনেক অভিযোগ আছে। সেই অভিযোগে ওকে আমি অ্যারেস্ট করে থানায় নিয়ে যাব। না না খোকা, না 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 না, এটা তুই করতে পারবি না বাবা, এটা তুই করতে পারবি না, এটা তুই করতে পারবি না খোকা। কেন কষ্ট হচ্ছে? হবেই তো। আপনি নিজেও ভালো করে জানেন যে ওই মেয়েটা আপনার নিজের মেয়ে নয়, তবু সবার সামনে মেয়ের পরিচয় দিয়ে ওকে আগলে রেখেছেন শুধুমাত্র ওর রূপ যৌবনের ভাগ পাচ্ছেন বলে। ছি ছি বৌমা, ছি! এত নীচ তোমার মন, এত জঘন্য তোমার প্রবৃত্তি। এই নোংরা কথাটা উচ্চারণ করার আগে তোমার জিভটা একটু কেঁপে উঠলো না? বাবার সঙ্গে মেয়েকে জড়িয়ে ধরে এমন কুৎসিত মন্তব্য, যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। ভেবেছেন অসুখে নাটক করলে আমরা গলে জল হয়ে যাব? মোটেও না। প্লিজ প্লিজ বৌমা, বড্ড কষ্ট হচ্ছে, বড্ড কষ্ট। খোকাকে ডাকো বৌমা, খোকাকে ডাকো। একটা ডাক্তার, একটা ডাক্তার নিশ্চয়ই ডাকবো, তবে এখন নয়। আপনি মরলে আপনার ডেথ সার্টিফিকেট দেখানোর জন্য। যত সব ভাবতে আমার কষ্ট হচ্ছে যে এরাই আমার আপনজন। এদের জন্য বেঁচে থেকে কি লাভ? এদের জন্য বেঁচে থাকার চেয়ে আমার আমার মরে যাওয়াই অনেক ভালো। মৃত্যু দাও, মৃত্যু দাও তো হেময়, তুমি আমায় ভুল করেছি, আমি ভুল করেছি। সেদিন রাজাকে মিথ্যে সন্দেহ করে আমি মহা ভুল করেছি। কিন্তু কিন্তু রাজা যদি সেদিন আবার কিছু করেনি, তাহলে ঘটনার আসল আসামিকে আমি। হ্যাঁ, আরে আমি ছাড়া কোন হারামি থুড়ি, আমি ছাড়া কোন আসামি তোমার হৃদয় কারাগারে বন্দী হয়ে থাকতে পারে রাধারানী? হারামজাদাটা সব জানে, কায়দা করে ওর পেট থেকে কথাটা বের করে দিতে হবে। কি হলো গো, মুখ কেমন কোমড়া করে রাখলে কেন? ও বুঝতে পেরেছি, আমার এই থোবড়াটা বুঝি তোমার পছন্দ হয়নি। তোমার মতন বাঁকড়া থুড়ি থুড়ি তোমার মতন মরদকে পছন্দ হবে না, তাই কখনো হয়? তা আমি ভাবছি আমি তোমার সঙ্গে প্রেম করব না তোমাকে বিয়ে করব। হরি বল, হরি বল। এখানে বিয়ে করা তো দূরের কথা, বিয়ের কথা ভাবা মহাপাপ। গুরুদেব একবার জানতে পারলে তোমাকে জ্যান্ত কবর দিয়ে দেবে। তাহলে কি হবে গো ঠাকুর? তোমার প্রেমে হাবুডুবু খাল স্বপ্ন কি আমার কোনোদিনও পূর্ণ হবে না? কে বলে পূর্ণ হবে না? আলবাদ হবে, আলবাদ হবে। তবে হ্যাঁ, এখানে বিয়ে করা পাপ, কিন্তু প্রেম করা মহাপুণ্য। ওই যে কোন এক মহাপুরুষ বলেছিলেন না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই বলছি এসো আমরা রাধা কৃষ্ণের মতো প্রেম করে ঈশ্বরের সেবা করি। তবে তাই হবে গো আমার প্রাণনাথ, তবে তাই হবে। এই ভগবানের চরণামৃত একটু খা। চরণামৃত? ঠিক আছে ঠিক আছে, নাও আর একটু খাও। কি হলো? আরে আরেকটু আরেকটু না, না না, ঠিক আছে, একদম ঠিক আছে। এই ভগবানের ছোঁয়া আমি তো খেয়ে আমরা রাধা কৃষ্ণের মতন রাসলীলা শুরু করি। ঠিক আছে গো, তাই হবে। হ্যাঁ, তোমার আমার ছাড়া। কি ছাড়াবো? পা। পা? হ্যাঁ। তোমার আমার জীবন বিনা এক তারেতে বাঁধা। তুমি আমার কৃষ্ণ, আমি তোমার রাধা। তোমার আমার জীবন বিনা এক তারেতে বাঁধা। তুমি আমার কৃষ্ণ, আমি তোমার রাধা। তুমি আমার চোখের মনি, তুমি আমার রানী। তোমার হাতে ভাগ্য আছে এই কথাটি জানি। তুমি আমার চোখের মনি, তুমি আমার রানী। তোমার হাতে ভাগ্য আছে এই কথাটি জানি। পৃথিবীতে বাঁধবো মোরা ছোট্ট একটি বাসা। তুমি
আমার কৃষ্ণ গো, আমি তোমার রাধা। রাধা। তোমার আমার জীবনে বিনা এক তরুটি রাধা। রাধা। তুমি আমার কৃষ্ণ গো, আমি তোমার রাধা। রাধা। আমার কৃষ্ণ গো, আমি তোমার রাধা। রাধা। তুমি আমার কৃষ্ণ গো, আমি তোমার রাধা। কোথায় গো, কোথায় গো তুমি? এখানে না? এখানে? ও আমায় একটু ধরো না গো, আমি যেন তোমার ওই হৃদয় থেকে ভড়কে পড়ে না যাই। নিশ্চয় ধর্ম, নিশ্চয় ধর্ম। প্রাণ তুমি যে আমার প্রাণনাথ, প্রাণপ্রিয়, প্রাণেশ্বর। হ্যাঁ ঠিক বলেছ, তুমি আমার প্রাণেশ্বরী। ঠাকুর, ও ও ঠাকুর, আহ? আমার ছুঁয়ে একটা সত্যি কথা বলবে? হ্যাঁ সত্যি কথা নিশ্চয়ই বলবো, বলো কি জানতে চাও? আচ্ছা, সেদিন রাজা কি আমার সর্বনাশটা করেছিল? বলে দেখো, আমার প্রাণনাথ। ও তুমি কায়দা করে সেদিনের সবকিছু কথা আমার পেট থেকে বের করে নিতে চাইছো তো? আমি কিন্তু বলবো না, আমি একদম কিছুই বলবো না। আর আমি এটাও বলবো না যে সেদিন তোমার ইজ্জতকে শরবত বানিয়ে পান করেছিল। গুরুদেব, গুরুদেব আপনি এসেছেন। এই দেখুন না, এই রাধারানী সেদিনের সবকিছু কথা আমার পেট থেকে বের করে নিতে চাইছিল। আমি কিন্তু কিছুই বলিনি। কি হবে, কিছু বলেছি আমি কিছুই বলিনি। আর আমি এটাও বলিনি যে সেদিন আমরাই রাজাকে ঘুমের ওষুধ খাইয়ে তাকে বেহুশ করে ওর পাশে শুয়ে দিয়েছিলাম। আমি এটাও বলিনি। আর আমি এটাও বলিনি যে সেদিন আপনি ওই রাধারানীকে ইয়ে করে তার দায় ওই রাজার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন। আমি এসব কথা কিছুই বলিনি। কি গো, কিছু বলেছি কি? কিছুই বলিনি, একদম কিছুই। আমি একদম কিছুই বলিনি। কেন বলবো? কোন সারে বলেনি বলে তো সবকিছু বলে গেলি রে, মাথা মোটা গর্দভ। ছি ছি গুরুদেব, ছি। সবাই আপনাকে ভগবান বলে মানে, আর আপনি কি না শয়তান সাজে আমার এত বড় সর্বনাশটা করলেন গুরুদেব। আমি স্বইচ্ছায় কিছু করিনি রে মা, আমার ঈশ্বর আমাকে যখন যা করান তখন তাই করি। ঈশ্বরের নামে মিথ্যে কথা বলতে আপনার লজ্জা করে না? কৃষ্ণ কহ শান্ত রহ, শাস্ত্রে আছে লজ্জা ঘৃণা ভয় এ তিন থাকতে নয়। তাছাড়া গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তো বলে গেছেন, কোনো মহৎ উদ্দেশ্য সাধনে ঈষৎ পাপ করা কোনো দোষ নয়। কিন্তু কেন, কেন গুরুদেব, কেন কেন মিথ্যে অপবাদ দিয়ে রাজাকে আমার জীবন থেকে সরিয়ে দিলেন? বলুন কেন? একটা মহৎ উদ্দেশ্য সাধনে তোর কাছ থেকে রাজাকে সরানোর দরকার ছিল, আর সেটা সহজে সম্ভব হচ্ছিল না বলে এই নাটকটা আমাকে করতে হলো। কিন্তু আমি তোমায় ছাড়বো না শয়তান। আমি তোমার সমস্ত কুকুরটির কথা আমি পুলিশের কাছে গিয়ে ফোঁস করে দেব। এই শয়তানে, এতদিনে বুঝে নিয়েছিস স্বামীকে? বেশি কথা বলার চেষ্টা করলে আমি তোকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। খুনের ভয় দেখে আমাকে থামাতে পারবেন না। আমি মরে গেল রাজা কিন্তু তার খুনের বদলা নেবে। রাজা? আরে বাবা, তোর রাজাকে তো আমি একটা বিশেষ কাজে লাগিয়ে দিয়েছি। ওই কাজ করে রাজা ফিরে এলে আমি তাকে নিজের হাতে ঠুচুম। না গুরুদেব, না, দয়া করে আমার রাজাকে মারবেন না গুরুদেব। আপনি যাই বলবেন আমি তাই করব। কোনোদিন আপনার কথা অবদ্ধ হবে না গুরুদেব। তাই করলে ভালো। কোনোদিন। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। ईश्वर अल्लाह तेरे नाम सबको सम्मति दे भगवान। ईश्वर अल्लाह तेरे नाम सबको सम्मति दे भगवान। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन
सीताराम। কে তুমি বাবা? বলা নেই কোয়া নেই, সরাসরি আশ্রমের মধ্যে ঢুকে পড়লে। माफ कर बेटा, माफ कर। हम एक सदाचारी ब्रह्मचारी आছি। अरे यही रास्ते से आस्ते आस्ते এই धर्म स्थान देखी একটু সেবালি বরাসা এখানে চলিয়ে আসলাম। अब तू जब नाराज আছে तो हम चलिए যাচ্ছি। হ্যাঁ সেবা নিতে এসেছেন তো সেবা নিয়ে যান। হ্যাঁ, তার আগে আপনার পরিচয়টা দেন। अरे अरे हम जैसा ब्रह्मचारी का क्या परिचय देगा रे बेटी? तबे तोरा যখন জানতে চাস তো বলছি শোন। আমি রামদেব বাবাজি का दीक्षा गुरु दशरथ बाबाजी আছে। रामदेव बाबा जी का दीक्षा गुरु दशरथ बाबा जी। अरे बेटा हम सिर्फ उसका दीक्षा गुरु छिलाम ना, हम उसका परामर्शदाता भी छिलाम। अरे अरे हमारी परामर्श तो उसका धन दौलत धंधा करबर बिल्कुल फूलिए फापिए उठलो। की तुम्हारी परामर्श? अरे बेटा लेकिन बहुत दुख की बात, बहुत दुख की बात। अरे हमारी परामर्श से वो इतना धन दौलत कमा के वो निमो खराब আমাকে गलत समझा लो। अब कोई बात नहीं। हम ऐसा आदमी का तलाश में है जिसको हम रामदेव से भी बहुत बड़ा आदमी बनाबे। हाँ কৃষ্ণ কহ সঙ্গে রহো না, মানে বলছিলাম কি বাবাজি, আমাকে যদি একটু দয়া করেন তাহলে কিন্তু সারা জীবন আমি আপনার পদতলে পড়ে থাকবো। पागिया अरे बेटा तेरा ललाट में तेरा दृश्य दिव्य ज्योति दिखाई दे रहे। अरे जिसका कृपा में तो बिल्कुल लाखों करोड़ों का मालिक बनी जाबी। हाँ আমি তো তাই চাই ব্রহ্মচারী। আমি সবাইকে দেখাতে চাই যে সাধু সন্ন্যাসীরা কখনো ফকির হতে আসেনি, তারাও আমির হতে পারে। अरे बेटा बिल्कुल ठीक बोलिएছিস, बिल्कुल। রাধারানী আজ থেকে ব্রহ্মচারীর ভালো মন্দ সেবা দায়িত্ব সব তোমার। সব তোমার। আমি ওদিকটা যাই, সবাইকে বলে আসি, সবাইকে জানিয়ে দিয়ে আসি আমার পরম পূজ্যপাদ শ্রী শ্রী দশরথ বাবাজির আগমনী বার্তা। আসুন আচার্য দেব, আমি আপনার বিশ্রাম কক্ষ সাজিয়ে দিচ্ছি। আমি তো বিশ্রাম লিবে না, আমি तुम्हारा सेवा लिबे। हमारा दिल का सेवा करो। याद रखना हमें और राम रहीम का भी दीक्षा गुरु छिलाम, और राम रहीम अपना सेवा दासी का पास जैसा सेवा ले तो हम भी तुम्हारे पास वैसा सेवा लिबे। সেবা নাম করে বন্ডাবি আমি কিছুতে পছন্দ করব না। হাতটা ছাড়ুন। না ছাড়ুন বাজি। नहीं छोड़ेंगे, ছাড়বো না। তবে রে ভণ্ড সাধু। রানী, এ দেখ রানী, আমি তো রাজা রানী, দেখ আমি চিনতে পারছি না। দেখ রানী, দেখ রানী ছেড়ো না দেব না গুজিতে আকো আমার কাছে। ছেড়ো না দেব না গুজিতে আকো আমার কাছে। যেতে থাকো আমার কাছে। মনের ময়ূর ছড়াক পাখা তোমার চলার ঢঙে। মনের ময়ূর ছড়াক পাখা তোমার চলার ঢঙ। আমার খুশির ঝিলিক আমার খুশির ঝিলিক জল চুরি রই কাঁচ গো কন্যা থাকো আমার কাছে। ছেড়ো না দেব
কেন কেন তুই এখানে এসেছিস রাজা? ওই সন্তানটা চেনে ফেলে তোকে যে মেরে ফেলবে রাজা। মরতে আমি আসিনি রানী, আমি তোকে উদ্ধার করতে এসেছি। বিশ্বাস কর, সেদিন তোর উপরে আমি কোনো অন্যায় করিনি। আমি জানি রে রাজা, আমি জানি, আমি সব কিছু জানতে পেরেছি রে রাজা। সেদিন আমার সর্বনাশ করেছিল ওই শয়তান কালপুরুষ। কি বলি কি বলি? শয়তানটা তো সর্বনাশ করে তার দায় আমার মাথায়। ও কালপুরুষ, তোকে আমি টুকরো টুকরো করে কেটে রাস্তার কুত্তাকে দিয়ে খাবো। তুই শান্ত হ রাজা, শান্ত। ওই শয়তানটা অসম্ভব দুধ, আমরা দুজনে কিছু করতে পারবো না। তার চেয়ে আমরা পুলিশের কাছে যাই, চল। হ্যাঁ রানী, রানী তুই একদম ঠিক কথা বলেছিস। শয়তানটা টাকা দিয়ে স্থানীয় প্রশাসন কিনে রেখেছে। চল চল, আমরা প্রশাসনের উপর মারি যাই, চল চল। দাঁড়াও ভণ্ড গুরু দশরথ বাবাজি, রূপের রাজা বেজন মা। গুরুদেব, তোমার ভাট বকা শুনে আমি আন্দাজ করেছিলাম যে তুমি একটা 1 নম্বরের চিটিং বাজ, কিন্তু এটা ভাবতে পারিনি যে আমারই লোক হয়ে আমারই চলার পথের কাঁটা হয়ে ফুটে উঠবে। তাই তোমার মতো কাঁটাকে আমি দয়া করে আমার রাজাকে মারবেন না গুরুদেব, আমার রাজাকে মারবেন না। এই বেঈমানটার জন্য তোরা তো কিসের দয়া রে? ও আপনার সঙ্গে বেঈমানি করলে ও তো আমার ভালোবাসার মানুষ গুরুদেব। ভুল রানী, তোমার ধারণা সম্পূর্ণ ভুল। তুমি ওকে ভালোবাসলেও ও কিন্তু ভেলকি নামে একটা মেয়ের ভালোবাসার জালে জড়িয়ে তোমাকে ঠকাচ্ছে। না না, আপনি মিথ্যা বলছেন গুরুদেব। রাজা কখনো আমার সঙ্গে এইভাবে বেঈমানি করতে পারে না। আপনি মিথ্যা বলছেন গুরুদেব, আপনি মিথ্যে বলছেন, আপনি মিথ্যে বলছেন। মিথ্যে কি সত্যি সেটা রাজাকে জিজ্ঞাসা করো। কি রে রাজা, তুই চুপ করে আছিস কেন? কেন তুই গুরুদেবের কথা প্রতিবাদ করে বলছিস না যে তুই ভেলকিকে ভালোবাসিস না? তুই শুধু আমাকে ভালোবাসিস রাজা, তুই শুধু আমাকে ভালোবাসিস। না রে রানী, না না, এক অনিবার্য কারণের জন্য আমি তোর জীবন থেকে সরে আসতে বাধ্য হয়েছি। আমি তোকে নয়, ওই ভেলকিকেই ভালোবাসি। হরে কৃষ্ণ। ছি রাজা, ছি, যে মেয়েটা জ্ঞান হওয়ার পর থেকে তোকে শুধু ভালোবেসে এসেছে, তার ভালোবাসাকে এইভাবে দু পায়ে মারিয়ে দিতে তোর বিবেকে এতটুকু বাঁধলো না রাজা? রানী, কেন কেন তুই আমার সঙ্গে এইভাবে বেঈমানি করলি রাজা? বল কেন রাজা, বল কেন, বল কেন কেন কেন? রানী, রানী আমার কথা শোন। না, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই যখন আমার বিশ্বাসে বিষ দিয়েছিস, তখন তোর মতো বেঈমানে আর কোনো ক্ষমা নেই, আর কোনো ক্ষমা নেই। রানী, রানী শোন রানী। গুরুদেব, ওকে আপনি নিজের হাতে শাস্তি দিন। দেবো। আর আপনি শাস্তি দিতে না পারেন, আমরা নিজের হাতে এই না রাজা, এই নেই। এই পিস্তলটা কেড়ে নেওয়ার জন্য এতক্ষণ আমাকে মিথ্যা নাটক করতে হয়েছে। রানী, এবারে পিস্তল দেখ, ওই বেঈমানটাকে শেষ করে দেখ। শয়তানি, হুঁশিয়ার কালপুরুষ, হুঁশিয়ার। তুই অনেক পাপ করেছিস, আমার অনেক সর্বনাশ করেছিস। আজ তোকে পিস্তলটা ফেলে দে, নইলে মাধবী পিসের গলার নলিতে আমি। সমাজ বলে তুমি ঠিক সময় ঠিক কাজটা করেছো বাবা। মা, ছাড়া মাই, এই জন্য বুঝি এখানে নিয়ে এসেছিস? মা, রাজা রানী তোরা কেমন আছিস বাবা? তার আগে বলো তুমি এখানে এলে কেমন করে? এই বুলেট আমাকে তোদের সঙ্গে দেখা করিয়ে দেবে বলে এখানে নিয়ে এসেছিস রে বাবা। মামু কোথায়? মামু, এই বুলেটটাকে মেরে পাগল করে দিয়েছে রে খোকা। সে এখন পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। এই শয়তানের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মামুর গায়ে হাত তুলিস? আজ তোকে আমি কৃষ্ণ কহ শান্ত রহ। অনেক খেল খেলেছো বাবা, এবার সব খেল আমি খতম করে দেবো। আমি দয় দয় বাবা, আমার ছেলেকে তুমি মেরো না বাবা। আমি মা হয়ে তোমার কাছে আমার ছেলের প্রাণ ভিক্ষা চাইছি। না মা, না, তোমার এই কুলাঙ্গা সন্তানের জন্য একটা শয়তানের কাছে আমার প্রাণ ভিক্ষা চেও না। শয়তান হলেও উনি তো কোনো মায়েরই সন্তান, তাই আমার বিশ্বাস উনি কোনো মায়ের কোল খালি করতে পারেন না বাবা। তুমি ঠিক বলেছো মা। মা, মা 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 নামে যে কত মধু, কত মায়া, কিন্তু এমন একটা দুর্ভাগ্য আমার, সেই মা শব্দটা উচ্চারণ করার সৌভাগ্য আমার কোনোদিনই হয়নি। আর হবে কেমন করে বলো, হবে কেমন করে? আমিও যে রাজার মতো একটা জারদ, যে বেজন্ম সন্তান। গুরুদেব, রাজা তো তবু তোমার মতো দেবী মাকে কাছে পেয়েছে, কিন্তু আমার মা
আমার মা যে আমাকে জন্ম দিয়েই কেটে গুরুদেব তাই তো মায়ের স্নেহ, মায়ের শাসন আমি কোনোদিন পাইনি। সেই জন্য তো হয়ে গেছি একটা সাধু পেশে শয়তান। গুরুদেব শয়তান হলেও আমি তো মানুষ, আমার তো সামান্যটুকু মনুষ্যত্ব বোধ আছে। তাই আমি তোমাকে বলছি মা, আমি তোমার কোল খালি করব না গো মা। রাজাকে আমি মুক্তি দিলাম। কি কি বললেন গুরুদেব আপনি আমায়? মুক্তি দিলাম, তবে একটা শর্তে বাবা, তোমার এই মায়ের চোখের জল কিন্তু তোমাকেই মোছাতে হবে। আমি জানি সাংবাদিক সত্যম সরকার তোমার বাবা, সেই বাবাকে এনে তোমার মায়ের কাছে তোমার মায়ের স্বীকৃতি যে তোমাকেই আদায় করে দিতে হবে রাজা। আর যতদিন না তুমি এ কাজ করতে পারছো ততদিন কিন্তু তোমার মা আমার মা হয়ে সসম্মানে আমার আশ্রমেই থাকবেন। বলো রাজা, পারবে না? বলো রাজা। বেশ গুরুদেব, তাই হবে। শয়তান যে কখনো ভগবান হতে পারে সেটা আপনাকে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। মাগো আজ আমি আমার জন্মদাতার সন্ধান পেয়েছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার জন্মদাতাকে তোমার জীবনে ফিরিয়ে দিয়ে তোমার স্বীকৃতি আমি ফিরিয়ে আনবই। সেই সঙ্গে তোর বেলকিকে সঙ্গে করে নিয়েছিস রানী তুই? আমি তোকে ভালোবাসা ডেকে, কিন্তু তোর ভালোবাসার জন্য আমি আমার সুখ হাসি আনন্দ দুঃখের সাগরে ভাসিয়ে দিতে পারি রে হরে রাজা। কৃষ্ণ। দুঃখের সাগরে ভাসিয়ে দিতে পারি, দুঃখের সাগরে। রানী আসি মা, আসি গুরুদেব। আপনার আমার আশীর্বাদ করুন, আমি যেন সফল হয়ে ফিরতে পারি। নিশ্চয়ই সফল হবে বাবা, আমার আশীর্বাদ রইলে বাবা। মা গো, তুমিও ভেতরে যাও মা, তোমার তো ভীষণ কষ্ট হয়েছে, যা একটু বিশ্রাম করবে, যাও মা। ঠিক আছে বাবা, তোমার কথায় জীবনে প্রথমবার অনেকখানি শান্তি পেলাম, অনেকখানি শান্তি পেলাম। এটা কি হলো গুরুদেব? আপনারা আমি দুধে মিশে গেলেন আর আমি আটকে হয়ে বাইরে পড়ে রইলাম। আমি দুধে মিশে গেলেও তেলে জলে তো কখনো মিশ খাই না বলে গুরুদেব সততার নাটক করে রাজাকে আমি মৃত্যুর দিকে ঠেলে দিলাম। এবার পুলিশ অফিসার অর্জুন সরকারকে ফোনে দুটো মেসেজ পাঠিয়ে আমি এক ঢিলে দুটো পাখি মারবো। মেসেজ নাম্বার 1, হ্যালো অফিসার, ওই ভেলকি নামে যে মেয়েটি আপনার ঘরে আপনার দিদি সেজে আছে, আসলে ওই মেয়েটি একটি নকল চিটিং বাজ মেয়ে। মেসেজ নাম্বার 2, আর রাজ্জাক নামে যে ছেলেটা আপনার বাড়িতে ড্রাইভারি করতে আছে, ওই ছেলেটি একটা সুপারি কিলার, নাম তার রাজা বেজন্মা। আপনাকে খুন করার জন্যই কিন্তু আপনার বাড়িতে আশ্রয় নিয়েছে। তারপর অর্জুন সরকার ভেলকির চুলের মুঠি ধরে টানতে নিয়ে যাবে থানায়, আর রাজ্জাক মানে ওই রাজাকে এনকাউন্টারে খতম করে দেবে। খতম। আজ আমি স্পষ্ট বুঝতে পেরেছি অহনা, ভেলকি বলে মেয়েটা আমাদের কেউ নয়, ও একটা আস্ত চিটিং মাছ। জানি তো, গরিবের কথা বাসি না হলে মিষ্টি লাগে না। এখন বিদ্রুপ করার সময় নাই অহনা, আগে জানতে হবে মেয়েটা কোন উদ্দেশ্য নিয়ে আমাদের বাড়িতে এসে ঢুকেছে। বাড়ির কোনো জিনিসপত্র খোয়া গেছে কিনা সেটা খুঁজে দেখতে হবে। কদিন ধরে বলবো করে ভয়ে তুমি বলতে পারিনি। কদিন হলো আমার 5 ভরি হাতটা খুঁজে পাচ্ছি না। এমনকি তুমি ঘুষের যে 5 লাখ টাকা আমাকে রাখতে দিয়েছিলে সে টাকাগুলো আলমারিতে নেই। বলো কি অহনা, এত করে বললাম টাকাগুলো সাবধানে রেখো, আর তুমি কি না ওহো, ওই মেয়েটা নিশ্চয়ই সরিয়েছে। মেয়েটা না ছাই, আমি টাকাগুলো বাপের বাড়িতে পাচার করেছি, আর বোনকে সেই হারটা দিয়েছি তোমার কাছ থেকে নতুন হার নেব বলে। কি বিড়বিড় করছো? যাও ভেলকিকে ডাকো, ও চুরির কথা অস্বীকার করলে ওকে থানায় তুলে নিয়ে গিয়ে 3rd ডিগ্রি চার্জ করে ওই টাকার গয়না আমি আদায় করে নেব। কাকে 3rd ডিগ্রি চার্জ করে টাকার গয়না আদায় করতে চাইছিস রে খোকা? কাকে আবার? আর তুমি নকল মেয়ে ভেলকিকে জানেন কি করেছো? আলমারি খুলে আমার সোনার হার আর 5 লাখ টাকা চুরি করে নিয়েছে। 5
5 লাখ টাকা চুরি করেছে, তাই 5 লাখ টাকা তোমার আলমারিতে এলো কোথা থেকে বৌমা? খোকা, তুই কি আজকাল ঘুষ টুস নিচ্ছিস না? হ্যাঁ নিচ্ছি, আজকাল সবাই ঘুষ নেয়। কথাটা বলতে তো লজ্জা করলো না? ওরে জানোয়ার, পুলিশের কাজ হলো জনগণের সেবা করা, ভয় দেখে টাকা আদায় করা নয়। বাবা, যে খাকি পোশাকটা পরে নেতাজি সুভাষচন্দ্র ইংরেজদের মনে কাঁপন ধরিয়েছিলেন, ঘুষের টাকা হাতে নিয়ে সেই পোশাকটাকে কলুষিত করতে তোর বিবেককে বাঁধলো না? যেটা রাস্তার মেয়েকে নকলে মেয়ে সাজিয়ে বেলাল্লাপনা করে, তার মুখে আবার বিবেকের বলে। তোমরা আমায় অনেক অপমান করেছো, কিন্তু আর নয়। তাই আজ আমি কঠোর সিদ্ধান্ত নিয়ে বলতে বাধ্য হচ্ছি, আমার বাড়িতে আর তোমাদের জায়গা হবে না। আপনার বাড়ি? হাসছিস যে? হাসবো না, যে বাড়িটা তুমি নিজে আমার নামে দানপত্র করে দিয়েছো সেটাকে আমার নিজের বলে ভাবো কি করে বুঝতেই পারছি না। এই বাড়িটা আমি তোর নামে দানপত্র করে দিয়েছি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না, ওর মাথা খারাপ হয়নি, বরং সব কথা শুনলে আপনার মাথাটা খারাপ হয়ে যাবে। শুনুন বাবা, আপনি ভালো করে জানেন আমার বাবা একজন স্বনামধন্য লয়ার। বাবার এই পরামর্শে নকল কাগজপত্র বানিয়ে এই বাড়িটা আমরা আমাদের নামে করে নিয়েছি। এবার যদি তুমি এই বাড়িতে থাকতে চাও তাহলে আমাদের কথা মতো চলতে হবে, তা না হলে ঘর ধরে রাস্তায় নামিয়ে দেব। বাহ, বাড়ি আমার সুযোগ্য সন্তান, বাহ। এক অসহায় বৃদ্ধ পিতা আজীবন আত্মত্যাগের কি নিদারুণ পুরস্কার দিলি তুই। আজ বাবা হয়ে গভীর দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি রে খোকা, তোর মতো সন্তান থাকার চেয়ে আমার আজীবন নিঃসন্তান থাকাই অনেকে ভালো ছিল। ওই মায়াকানা ছেড়ে আমার শেষ কথাটা শুনুন, এই বাড়িতে থাকতে গেলে ভেলকিকে এখান থেকে তাড়াতে হবে। বেশ, তোমাদের ইচ্ছাই পূর্ণ হোক বৌমা। আমি আমার মেয়ের হাত ধরে পথে আশ্রয় নিতে চললাম। দাঁড়াও বাবা, তোমাকে বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না, বরং আমি চিরদিনের মতো বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বাবা। কেন রে মা? ওরা আমাদের সম্পর্কটাকে মিথ্যা অপবাদ দিয়ে কলঙ্কিত করতে চাইছে বলে লজ্জায় তুই এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছিস? বাবা, ওরে মা, যেই চাই বলে বলুক, কিন্তু ঈশ্বর তো জানেন তোর আর আমার সম্পর্ক এক স্নেহ, মায়া, মমতা, রক্তের সম্পর্ক। মিথ্যে কথা, আজ আমি প্রমাণ করে দেবো এই ভেলকি তোমার সন্তান নয়। ও কোথা থেকে কার নির্দেশে কি উদ্দেশ্যে এখানে এসেছে তার সব প্রমাণ আমার কাছে আছে। আমার কাছে কারো কোনো প্রমাণের প্রয়োজন নেই, আমার মেয়ের মুখের কথাই আমার কাছে একমাত্র প্রমাণ। বলতো মা, ওদের কথার মিথ্যের প্রতিবাদ করি শুধু একবার আমার মাথায় হাত রেখে বল যে তুই আমারই মেয়ে। আমি জানি মা, আমি জানি আমার মাথায় হাত রেখে তুই কখনো মিথ্যে কথা বলতে পারবি না। বল মা, বল, তুই আমারই সন্তান, তোর আর আমার সম্পর্ক বাবা ও মেয়ে। না মামুনি, তোমাকে আমি বাবা বলে ডেকেছি, তাই তোমার সঙ্গে আমি মিথ্যে প্রতারণা করতে পারবো না বাবা। তাই আজ আমি স্বীকার করছি যে তোমার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই বাবা। তুই মিথ্যে বলছিস, আমাকে গৃহ হারাতে দিবি না বলে সমস্ত অপবাদ তুই নিজের মাথায় চাপিয়ে নিচ্ছিস। তুই যদি আমার মেয়ে না হোস তাহলে সেই হাতটা তোর কাছে এলো কি করে? সেই হাতটা আমি একজনের গলা থেকে হাত ছাপাই করেছিলাম বাবা, কারণ সেই হাতটা যার গলায় ছিল সেই তোমার আসল সন্তান, আর আমি তোমার নকল সন্তান বাবা। এক অসহায় বৃদ্ধ পিতা বুভুক্ষু স্নেহ তোর হৃদয়টা নিয়ে চিনিমিনি খেলতে তোর বিবেকে বাঁধলো না? ওরে মেয়ে, তোকে নিয়ে যে আমি আমার শূন্য হৃদয়ে স্নেহ, মায়া, মমতার স্বর্গ করতে চেয়েছিলাম, অবিশ্বাসের নোংরা আবর্জনা ছিটিয়ে আমার সেই স্বর্গটাকে তুই নরক বানিয়ে দিলি, নরক বানিয়ে দিলি, নরক। চুপ! তোর মতো একটা প্রতারক মেয়ের মুখ থেকে বাবা ডাক শোনাচ্ছে আমার 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 মরে যায় অনেক। না ও কথা
যা, চলে যা, চলে যা আমার সামনে থেকে। তুই বাড়ি ছেড়ে না যাওয়া পর্যন্ত আমি জলস্পর্শ করব না। যা, চলে যা, চলে যা, চলে যা। বাবা, বাবা, হ্যাঁ, বেশ বেশ তাই হবে বাবা। আমি আমি চিরদিনের মতো এ বাড়ি থেকে চলে যাচ্ছি বাবা। তবে তবে যাওয়ার আগে শুধু একটি কথা বলে যাচ্ছি, আমি তোমার নকল মেয়ে হলেও আমার ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা কখনো নকল ছিল না বাবা, কখনো নকল ছিল না, কখনো নকল ছিল না। ভেলকি, সুখের স্বর্গ ভেঙে দিয়ে চলে যেতে মরে বলো না, সুখের স্বর্গ ভেঙে দিয়ে চলে যেতে মরে বলো না। আমার দু চোখে অশ্রু ঝরিয়ে মনের শান্তি খোঁজো না, সুখের স্বর্গ ভেঙে দিয়ে চলে যেতে মনে বলো না, সুখের স্বর্গ ভেঙে দিয়ে চলে যেতে মনে। বাবা, বাবা, যাওয়ার আগে আর একটা নির্মম সত্যি কথা বলছি শোনো। কি কথা? আমি যার গলা থেকে হাতটা চুরি করেছিলাম সে মুসলমান ড্রাইভার, সে যে এই বাড়িতেই চাকরি করছে বাবা। আসলে রাজ্জাক মুসলমান নয় বাবা, তাহলে সেই তোমার আসল সন্তান রাজা। রাজা? কি বলে গেল? রাজ্জাক মুসলমান নয়, রাজা। আর ওই রাজা, রাজা আমারই সন্তান। এই জন্যই বোধহয় ওকে আমার এত আপন বলে মনে হতো। না 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 না, আর দেরি নয়। মনের সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে ওই রাজাকে আমি আমার সন্তান হিসাবে কাছে টেনে নেব। রাজা, আমি আসছি। আমি কি শুনছি ওই রাজা যদি বাবার সঙ্গে হাত মিলায় তাহলে আমাদের সমস্ত প্ল্যান বানচাল হয়ে যাবে। না, ওই রাজাকে কিছুতেই আমার বাবার সন্তান হিসেবে মেনে নেব না। তার আগে রাজাকে আমি হ্যালো, ইন্সপেক্টর অর্জুন সরকার বলছি। হরে কৃষ্ণ, আমি কালপুরুষ বলছি অফিসার। হ্যাঁ বলুন গুরুদেব। আরে বাবা, তোমার সামনে তো ঘোর বিপদ। একটা গ্যাং লিডার রাজ্জাক নামক এক ড্রাইভারকে তোমার বাড়িতে পাঠিয়েছে তোমাকে খুন করার জন্য। সাবধান, খুব সাবধান। গুরুদেব, কে সেই গ্যাং লিডার? কে আমাকে খুন করতে চায়? হ্যালো হ্যালো, হ্যাঁ। কি হয়েছে গো? কে তোমায় খুন করতে চায়? জানি না ওহনা, শুধু এটুকু জানতে পেরেছি ওই রাজ্জাক ওরফে রাজা আমাকে খুন করার জন্য এ বাড়িতে এসে ঢুকেছে। তুমি কি বলছো? ভয়ে যেমন হাত পা সব ঠান্ডা হয়ে আসছে। ভয় কিসের ওহনা? তুমি কি ভুলে গেলে যে আমি একজন পুলিশ অফিসার? আর আসল সত্যটা যখন জানতে পেরেছি তখন ওই রাজ্জাককে আমি। রাজ্জাক নয় ভাই, আমি তোমার আপন দাদা রাজা। রাজা? বাবা কোথায়? বাবা, আমি বাবাকে মায়ের কাছে নিয়ে যেতে এসেছি। বাবা মায়ের কাছে গেলে প্রমাণ পেয়ে যাবেন যে আমি ওনারই সন্তান। বাবা, বাবা দাঁড়ান। বলো, কে তোমাকে আমায় খুন করতে পাঠিয়েছে? ছি, তুমি কি বলছো ভাই? নিজের দাদু আমি কিনা তোমার। শাট আপ! তুমি ভাবলে কি করে তোমার মতো একটা বেজন্মাকে আমি আমার দাদা বলে মেনে নেব? বিশ্বাস কর, আমি বেজন্মা নই। আমি আমার মা বাবার ভালোবাসার সন্তান। ভালোবাসা নয়, ওরা ছিল স্ফূর্তির নেশা। আর সেই নেশার মধ্যে পড়ে কুমারী অবস্থায় যে সন্তানের জন্ম দেয় সে একটা দরিদ্রহীন নষ্ট মেয়ে মানুষ। খবরদার, খবরদার, আমার মায়ের সম্পর্কে একটাও বাজে কথা বললে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। কি করবি রে ছোট লোক?
কুমারী মায়ের বেজন্মা ছেলে। বেজন্মা আমি যদি বেজন্মা হই তাহলে তার দায়কার তোমার বাবা নয়। উনি প্রভাবশালী বলে পার পেয়ে যাবেন। আর আমার মা চিরটাকাল কুমারী মায়ের কলঙ্ক মাথায় বই নিয়ে বেরোবে না। আমি যখন আমার জন্মদাতার সন্ধান পেয়েছি তখন তার কাছ থেকে আমার মায়ের স্বীকৃতি আমি আদায় করে নেবই। তার আগে তোকে আমি কেসের উপর কেস দিয়ে সারা জীবন জেলে পচিয়ে মারবো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ভাঙা নৌকোর যাত্রী আমি, ছিন্ন হয়েছে পাল, দুর্বিপাকের ঘূর্ণিঝড়ে সবই টালমাটাল। উঠছে তুফান, ফুসছে নদী, হাইরে কি যে করি, তীরে এসে ডুবলো বুঝি আমার আশার তরি। বাবা এই যে বাবা আপনি এখানে আর আমি আপনাকে। Shut up! তোমাকে না কতবার বলেছি তুমি আমাকে বাবা বলে ডাকবে না। যাও, চলে যাও। তোমাকে আমি ঘৃণা করি, প্রচন্ড ঘৃণা। আপনার মতো দেবতার ঘৃণা পাওয়াটাও যে আমার জীবনের বড় আশীর্বাদ বাবা। কিন্তু আপনি আগে রাজাকে বাঁচান, নইলে অর্জুন বাবু রাজাকে মেরে ফেলবে। মেরে ফেলবে মানে? কেন অর্জুন রাজাকে মারবে? আর রাজাইবা এখন কোথায়? অর্জুন বাবু রাজাকে অ্যারেস্ট করে থানায় ধরে নিয়ে গেছে। কিন্তু কেন? অর্জুন বাবু জেনে গেছে যে রাজা আপনারই সন্তান, তাই সে বেঁচে থাকলে সে হয়তো আপনার সম্পত্তির অধিকার দাবি করতে পারে। সেই জন্য মিথ্যে কেসে ফাঁসিয়ে রাজাকে অ্যারেস্ট করে থানায় ধরে নিয়ে গেছে বাবা। না, এ হতে পারে না। তুই মিথ্যে বলছিস, মিথ্যে। না না বাবা, না মিথ্যে নয়। কেন রে মা? এই অসহায় বৃদ্ধ পিতার হৃদয়টা ভেঙে চুরমার করে দিয়েও তো শান্তি হয়নি। আজ আমার মিথ্যে কাহিনী বানিয়ে নতুন করে আমায় বাজের আঘাত দিতে ছুটে এসেছিস। আপনাকে কোনো আঘাত দেওয়ার আগে আমার যেন মরণ হয় বাবা। কিন্তু আপনি আমাকে একটুখানি বিশ্বাস করুন, আমি যে আড়ালে দাঁড়িয়ে সব কিছু দেখে এসেছি বাবা। কি দেখেছিস? অর্জুন বাবু একটা নির্জন পরিত্যক্ত লকাপে নিয়ে গিয়ে রাজার উপর অমানসিক অত্যাচার করছে, আর অসহায় রাজা নিরুপায় হয়ে কাতর আত্মনাদ করে চলেছে বাবা। প্রতীক্ষার অবসানে আমি আমার প্রথম সন্তানকে ফিরে পেতে চলেছি। অর্জুন যদি তার চরম ক্ষতি করে তাহলে বাবা হয়ে ওই কুলাঙ্গার সন্তানের রক্ত দু হাতে মাখতেও আমি কুণ্ঠিত হব না। চল মা চল, আমাকে রাজার কাছে নিয়ে চল বাবা। এসো এসো মা জননী, আজ তোমার ফাটা কপাল একেবারে মালামাল হতে চলেছে। আমায় নিয়ে তোমরা কি পাগলামি শুরু করেছো? কেন তোমরা আমাকে এভাবে সাজিয়েছো? আজ তোমার বিয়ে গো মা জননী। বিয়ে? বাচ্চা কোলে নিয়ে বিয়ের পিড়িতে বসতে শুনেছি, কিন্তু এত বড় একটা বুড়ো দামড়া ছেলে থাকতে থাকতে বিয়ের পিড়িতে বসাই প্রথমবারই শুনলাম। কি যা তা বলছো? কার সঙ্গে আমার বিয়ে হবে? স্বয়ং ঈশ্বর যার সঙ্গে তোমার ভাগ্য মিলিয়ে রেখেছেন এবং তুমি যাকে মনে প্রাণে চাও তার সাথেই তোমার বিবাহ হবে মা। তবে কি রাজা? রাজা আসার আগে আমি তোমার স্বামীর সাথে তোমাকে মিলিয়ে দেব মা। কি বললে? তার হাত থেকে তোমার শীতকে আদায় করে দুনিয়ার মাঝে প্রমাণ করে দেব যে তুমি কুমারী মা নও, তুমি আদর্শ স্বামীর আদর্শ স্ত্রী। সত্যি বলছো বাবা? এই শেষ জীবনে এত বড় সম্মান ফিরে পাবো? কিন্তু কোথায় কোথায় আমার স্বামী? ওই তো তোমার স্বামী। আর তোমাকে লুকিয়ে লুকিয়ে মধু খেতে হবে না, এবার তোমার পাকাপাকি মধু খাবার বন্দোবস্ত করে দেবো। হরি বল হরি বল। চুপ করো, এই তাহলে তোমাদের আসল চেহারা। চেহারায় কি মানুষ চলে যায় গো? সাধু আর শয়তানের চেহারাটা গলেও চরিত্র যে আলাদা। তুমি এখানে কেন? নরক দেখবো বলে। নরক? নরক না হলে এমন সাধুর বেশতারি মানুষগুলো শয়তানির অপকর্ম করে কি করে? নরক না হলে যে দেশে অধিকাংশ মানুষ দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পায় না, সেই দেশের বদ্ধ ফ্ল্যাটে কোটি কোটি কালো টাকার পাহাড় তৈরি হয় কি করে? যেখানে যোগ্য ব্যক্তিরা রাস্তায় পড়ে পড়ে মার খায় আর অযোগ্যরা শর্তের রাজপ্রাসাদে বসে দুর্নীতির ছড়ি ঘোড়ায়, সেটা তো একটা আস্ত নরক। এবার আমরা সত্যি সত্যি তোদের নরকে পাঠাবো। এই বুলেট এসব কথা কি বলছিস? হ্যাঁ, এসব কথা কি বলছিস? নরক কেন বলছিস? আমরা তো ওদের বিয়ে দিয়ে ওদের জীবনটাকে স্বর্গ করে দেব, আর সেই স্বর্গে ওরা স্বাধীন পাবে, দুজন দুজনায় জড়িয়ে ধরে বলবে, কি গুরুদেব? ছেড়ে দিলে সোনার ঘর আর তো পাবে না। হরি বল। ছেড়ে দিলে সোনার ঘর আর তো পাবে না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। হরি বল। ছেড়ে দিলে
দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় পক্ষে ধরে রাখিব। দোহাই দোহাই তোমাদের, আমাকে আর কলঙ্কের ভাগিদার সাজেও না। আমার রাজা তার বাবাকে ফিরিয়ে আনতে গেছে, সে ফিরিয়ে এলে আমি কেমন করে তার সামনে মুখ দেখাবো? তোমার রাজা আর কোনোদিন তোমার কাছে ফিরে আসবে না মা। এতক্ষণে তোমার রাজা তার ভাই ইন্সপেক্টর অর্জুন সরকারের হাতে এনকাউন্টারে মারা পড়েছে। এই বুলেট, গিরিধারে ওদের বিবাহের ব্যবস্থা করো। আমরা তো প্রস্তুত আছি গুরুদেব। প্রথমে হবে মালা বদল, তারপরে হবে সিঁদুর দান, আর সবশেষে হবে ফুলসজ্জা। আয় মালা বদল করবি, আয়। আয়, দাঁড়া দাঁড়া দাঁড়া। এসো এসো মা জননী, এসো। আমার সঙ্গে মন্ত্র বলতে বলতে ওর গলায় মালাটা পরিয়ে দে। বল, যদি দং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে একবার দু চোখ ভরে দেখতে দাও। ওরে বাবা, পাগলাটা তো তার হবু বইয়ের মুখ থেকে চোখই সরাতে পারছে না। কেমন করে পারবো গো? দেবীর থেকে কি চোখ ফেরানো যায় গো? ও যে আমার দেবী গো, তাই তোর জন্য নতুন মন্ত্র উচ্চারণ করে বলতে পারে, যা দেবী সর্বভূতে মাতৃরূপে সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই পাগলা, আরে মালাটা ফেলে দিলি, এবার মালা বদল হবে কি করে? আরে মালা বদলের নিকুচি করেছে, ওই সিঁদুর দানটা করলেই চলবে। এই পাগলা, পড়া সিঁদুর পড়া বলছি। এ পাপ আমি কিছুতেই করবো না। একেবারে পুণ্যের জাহাজ এসে গেছে। এই বলে যা সিঁদুর দান করা। এই পাগলা, পড়া সিঁদুর পড়া পড়া পড়া। এবার দেবী মায়ের হাত ধরে এই কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই কিনা আমার মামুর গায়ে হাত তুলিস? তোর হাত আমি কেটে নেব রে কুত্তা। সাবধান, সাবধান মানে এই কালপুরুষের কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে তার পরিণতি যে কি সেটা নিশ্চয় তোর অজানা নেই। আকাল লেগে যে পা দিলেই সেটা কতখানি ভয়ঙ্করী হতে পারে সেটা নিশ্চয় আপনার জানা নয়। তোর মতো কাল লাগেনের বীজ দাঁত তো আমি ভেঙে দিয়েছি, এবার ভাগবো তোর ফোনা। তার আগে আমি তো কোমরটা ভেঙে দেবো রে শয়তান। তোর সমস্ত কুকীর্তির কথা আমি পুলিশের উপর মহলে পাঠিয়ে দিয়েছি, এবার পুলিশ তোকে এখানে অ্যারেস্ট করতে আসছে। কি তলে তলে এত দূর? আজ আমি তোকে কেটে কুচি কুচি করে দেবো। আরে আমি মরে গেল, মরে ডেকে তো বুকে মরে কাপড় দিয়ে যাবো রে শয়তান। এই কালপুরুষের বুকটা মাখনের ডালা নয় রে, যে সেই বুকে তুই বীজ দাঁত বসাবে। আজ আমি তোকে এমন শাস্তি দেব যা দেখে আমার বিরুদ্ধে আচরণ কেউ করবে না। চল শালি, এই বুলেট, বুলেট, ওদের বিবাহের ব্যবস্থা করো। বিবাহ করে পেছনে এসো, আরে শালির ব্যবস্থা করছি। আমি কোথায়? এই তো পরের জ্ঞান ফিরেছে, এবার বিয়ে শুরু হবে। বর কে? বর কার বিয়ে হবে দিদি? এই আমরা কোথায় এসে পড়েছি? মনোহর, তুমি তুমি আমাকে চিনতে পেরেছো মনোহর? তাহলে তোমার স্মৃতি শক্তি ফিরে এসেছে। স্মৃতি ফিরে এসছে মানে? তার মানে কি এতদিন আমি হ্যাঁ 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 আমার মনে পড়েছে, আমার সব মনে পড়েছে। এই বুলেট, এই বুলেট সেদিন পেছন থেকে মাথায় মেরে অজ্ঞান করে দিয়েছিল। হ্যাঁ, তারপর বেশ কিছুদিন তুমি স্মৃতি শক্তির উন্মাদ হয়ে ঘুরে বেড়েছিলে, আর সেই সুযোগে এরা আমাদের ধরে এনে এখানে জোর করে বিয়ে দেয়। না, আমাদের বিয়ে দেন ভাই বোনের পবিত্র সম্পর্কটা আমি কলঙ্কিত করতে দেবো না। এরাই রানীকে জোর করে এখানে আটকে রেখেছে, আর আমার রাজার ক্ষতি করার জন্য চক্রান্ত কি করছে। বললে দিদি? এরাই আমার রাজা রানীকে। আরে চুপ! রাজা রানীর কথা ছাড়, এবার গুরুদেবের আদেশে তোদের আমরা বিয়ে দেব। এ গুরুদেব, সে মানুষরা জানোয়ার যে ভাই বোনের বিয়ের বিধান দেয়? কোথায় কোথায় সেই সারা ভণ্ড ধার্মিক? কোথায়? হরি বল, হরি বল। বুলেট, আরে বিয়ের আসরে কি দেরি বেরি, বরকে ধরো। আরে লগ্ন যে বই যাচ্ছে।
কেউ আমাদের দিকে এগিয়ে আসবে না, আমরা এখান থেকে পালিয়ে যাবো। দিদি চলো, আমরা সাবধান মনোহর, এক পায়ে করে পাটা আমি কেটে দেব, তবে হরি বল, হরি বল। বুলেট খুন না, না বাবা না, আমার কোনো দোষ নেই, আমায় মেরো না। বাবা কালীর দিব্যি, মা নারায়ণের দিব্যি। আরে দেখ, সব ভয়ে গুলিয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু আমাকে তো এখান থেকে পালাতে হবে। কোন দিকে পালাই? এই দিকে পালিয়ে যাই। না 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 না, এইদিকে যাবো না, এইদিকে পালিয়ে যাবো। হরি বল, হরি বল। মনোহর, এ তুমি কি করলে মনোহর? আমার মতো তুমিও খুনের কলঙ্ক মাথায় তুলে বিশ্বাস নিলে। করো দিদি, আমি চাইনি, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল। বলেন দিদি। মাধবী পিসি, তুমি একটু আমার কাছে আসবে? ঠিক হয়েছে মনোহর কাকা, বুলেট। আমি আমার পাপের শাস্তি পেয়েছি। কেন তুই এ পথে এলি বাবা? তুই তো আর 5টা ছেলের মতো সৎ পথে বাঁচতে পারতিস। কি করে পারবো গো পিসি? ছোট্টবেলা থেকে যে ছেলেটা বাবা মায়ের আদর স্নেহ পায়নি, সে কি কখনো সৎ হতে পারে? পারে না। মাধবী পিসি, তুমি তোমার কোলে মাথা রেখে আমাকে একটিবার মা বলে ডাকতে দেবে? আমি তোমার কোলেই নিয়েছি বাবা, ডাক, তুই আমায় মা বলে ডাক। শান্তি। আমি তোমাকে অনেক অপমান করেছি, তুমি আমাকে খো 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 বুলেট! বল রাস্কেল, কে তোকে আমায় খুন করতে পাঠিয়েছিল? বল রাস্কেল, বল। বলছি তো ফোনটা সাথে কর পুরুষ। মিথ্যে কথা, গুরুদেব কখনো এমন কাজ করতেই পারে না। বিশ্বাস করো, শয়তানটা তোমাকে খুনের বরাত দিয়ে আমাকে এখানে পাঠিয়েছিল, কিন্তু কিন্তু এখানে এসে যখন জানতে পারলাম তুমি আমার ভাই। Shut up! তুই ভাবলি কি করে তোর মতো একটা বেজমাকে আমি আমার দাদা বলে স্বীকার করব? আমি জানি তুই অন্য কাউকে আড়াল করার জন্য গুরুদেবের নামে মিথ্যে কথা বলছিস। বল রাস্কেল, কাকে আড়াল করতে চাইছিস? কে সেই কালপিট? বল রাস্কেল। বল বল, এখন সত্যি কথা বল বলছি। একে মালটা মারা গেল নাকি? না, জ্ঞান হারিয়ে ফেলেছি। একে সুস্থ করে তুলতেই হবে, এর মুখ থেকে জানতেই হবে কে আমার গোপন শত্রু, কে আমাকে খুন। সাবধান, আমাকে নিয়ে এতক্ষণ ধরে অনেক নোংরা খেলা খেলেছে, এবার সেই খেলার শেষ হুইসেলটা আমি বাজাবো। কি করছো রাজা? রাজা নয়, বলো রাজা গুন্ডা। রাজা বেজন্মা, একজন দুর্নীতিপরায়ণ পুলিশ অফিসার চেয়ে একটা বেজন্মা গুন্ডার ক্ষমতা যে কোনো অংশ কম নয়। এবার সেটা আমি তোমায় বুঝিয়ে দেবো। প্লিজ রাজা, পিস্তলটা নামাও, ওতে কিন্তু গুলি ভরা আছে। জানি জানি মিস্টার অর্জুন সরকার, জানি, আর এটাও জানি অর্জুনরা কখনোই কুমারী মায়ের সন্তান কর্ণদের সহ্য করতে পারে না। পাল্টে দেবো, সে যুগের ইতিহাস আমি পাল্টে দেবো। দাপর যুগে অর্জুন যেমন কর্ণের অসহায়তার সুযোগ নিয়ে তাকে বধ করেছিল, তেমন এই কলি যুগের কর্ণ আজকের অর্জুনের অসহায়তার সুযোগ নিয়ে তাকে বধ করতে হাতে হাত তুলে নিল। না, আমার স্বামীকে মেরো না, আমি তোমায় হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করো। কিসের দয়া, কিসের দয়া? আমাকে থেকে দয়া করেনি। আমি তো শুধু আমার বাবার সন্তানের অধিকার চেয়েছিলাম, আর ভাইয়ের কাছে চেয়েছিলাম দাদার স্বীকৃতি। ঈদ কেউ দেয়নি। স্বার্থের ময়ে পড়ে জানোয়ারটা যখন আমাকে চিরশত্রু বানিয়েছে, তখন ওর চিরশত্রু ওকে আজ আমি। ওকে মারবেন না দাদা, বল হয়ে আমি আপনার কাছে আমার স্মৃতির সিন্ধুদের ভিক্ষে চাইছি। বোন, আমার গর্ভে যে আমার সন্তান রয়েছে, ও মারা গেলে আমি কেমন করে সেই সন্তানের জন্ম দেব? সবাই ভাববে আমার সেই সন্তান হয়তো আপনার মতো কোনো বেজন্মা সন্তান। না রে বোন, না না, বেজন্মার কলঙ্ক মাথায় বয়ে বেড়ানোর যে কি যন্ত্রণা, সেটা আমি মর্মে মর্মে অনুভব করেছি। তাই তোর সন্তানকে আমি সেই কলঙ্ক নিয়ে জন্মতে দেবো না। তাই তোর সন্তানের মুখে আজকে আমি ক্ষমা করে দিলাম। দাদা, খবরদার
খবরদার আমাকে দাদা বলে ডাকবি না। যদি কোনো দিন আমার জন্মদাতা আমাকে স্বীকৃতি দেয়, সেদিন আমি তোর মুখ থেকে দাদা ডাক শুনবো, তার আগে নয়। আমার পিস্তল এটা কোনো আমার যুদ্ধের হাতিয়ার। আমার জীবনের কুরুক্ষেত্রের মহারণ শুরু হয়েছে। শয়তান কালপুরুষ এক অদৃশ্য চক্রবের মাঝে আমার প্রিয়জনদের আটকে রেখেছে। সেই প্রিয়জনদের উদ্ধার করতে আমি হাতিয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়তে চললাম। শয়তান কালপুরুষ, তুই হুঁশিয়ার। ওগো, গুন্ডাটা যে পালিয়ে গেল, ফোঁস দেখে পেছন থেকে গুলি করে ওকে মেরে ফেলো। Shut up! এত অকৃতজ্ঞ তুমি যে তোমার স্বামীর প্রাণ ভিক্ষা দিয়ে গেল, তাকে কিনা তুমি ছি ছি ছি। আমি তোমারই জন্য আজ আমি এত নিচে নেমেছি। তোমারই কথায় আমি আমার দেবতুল্য বাবাকে সীমাহীন অপমান করেছি। এর শাস্তি তোমাকে পেতেই হবে। তোমাকে আমি ডিভোর্স দেব। এত বড় শাস্তি আমায় দিও না, তাড়িয়ে দিলে মরা ছাড়া যে আমার কোনো উপায় থাকবে না গো। আমায় ক্ষমা করো গো, তুমি আমায় ক্ষমা। অর্জুন, এই যে অর্জুন, বল রাজা কোথায়? বাবা। চুপ! আর তুই আমাকে বাবা বলে ডাকবি না। তোর মতো কুলাঙ্গারকে আমি তহ্যপুত্র করলাম। না বাবা না, এত বড় সাজা আমায় দিও না। আমি জানি তোমার সন্তান হয়ে তোমার স্নেহ ভালোবাসার যোগ্য মর্যাদা আমি রাখতে পারিনি বাবা। তবু ও তো আপনারই সন্তান বাবা। আমাকে ক্ষমা করতে না পারলেও নিজের সন্তানকে অন্তত ক্ষমা করুন। না, ক্ষমা নেই বাবা। আমি আমার সবটুকু সুখ উজাড় করে দিয়ে তোদের সুখী করার আপ্রাণ চেষ্টা করে গেছি, অথচ তুই স্ত্রীর পরচনায় স্বার্থের মোহে পড়ে এই অসহায় বাবাকে পথে নামাতেও কুণ্ঠিত স্ত্রী। বাবা, এই যদি ছেলের চরিত্র হয়, তাহলে আগামী দিনের বাবা মায়েরা আর কন্যা সন্তানের ভ্রূণকে নয়, এবার পুত্র সন্তানের ভ্রূণকেই গর্ভের মধ্যে মেরে ফেলবে। না বাবা না, শুধু একটিবার তোমার যোগ্য সন্তান হওয়ার সুযোগ দাও বাবা, শুধু একটিবার। আর আমাকেও নিজেকে সংশোধন করার সুযোগ দিন বাবা। ওঠো বৌমা, ওঠ খোকা। আমি হলাম এই সংসার অরণ্যে তাপদগ্ধ বৃদ্ধ বটবৃক্ষ। আমার শাখা প্রশাখায় কত জানা অজানা পাখি এসে আশ্রয় নেই। প্রয়োজনের শেষে তারা যদি তার আশ্রয় দানের কথা ভুলে গিয়ে দূরে সরে যায়, তাতে কি বটবৃক্ষের অভিমান করা সাজে? বাবা, এবার বল রাজা কোথায়? তোমার রাজা তার জীবন রণক্ষেত্রে শেষ লড়াই লড়তে কালপুরুষের আশ্রমে ছুটে গেছে। কালপুরুষের আশ্রম? হ্যাঁ বাবা, আজ আর আমি কোনো কিছু গোপন করব না। ওই কালপুরুষ আমাকে চক্রান্তের ফাঁসে বন্দি করে আমাকে আদর্শচ্যুত হতে বাধ্য করেছিল বাবা। এবং ওই কালপুরুষই সেই ভণ্ড গুরু মহাকাল। কিন্তু রাজা কালপুরুষের আশ্রমে ছুটে গেছে কেন? কালপুরুষের সঙ্গে তার কিসের শত্রুতা? তা তো জানি না বাবা, শুধু বলে গেল তার প্রিয় জনেরা নাকি সেখানে বন্দি আছে। প্রিয়জনেরা বন্দি? রাজার কোন প্রিয়জন সেখানে বন্দি আছে? তবে কি ওর মা মাধবী? ওরে অর্জুন, আমার মন বলছে রাজার মাধবী ওই কালপুরুষের কালচক্রে জড়িয়ে পড়েছে। তুই ওদের বাঁচা বাবা, তুই ওদের বাঁচা। নিশ্চয়ই বাঁচাবো বাবা, নিশ্চয়ই বাঁচাবো। তোমার রাজা সে তো আমারই বড় ভাই, আর তার মা সে তো আমারই স্নেহময়ী মা। আর সেই স্নেহময়ী মাকে তোমার পাশে প্রতিষ্ঠা করতে, আমার দাদার মতো আমি আমার মাকে উদ্ধার করতে ওই কালপুরুষের আশ্রমে ছুটে চললাম। ওঠো, ওঠো বোন, ওঠো। কেন কেন তুমি নিজের জীবন ঝুঁকি নিয়ে আমাকে বাঁচাতে এলে? তুমি যে রাজার বিশেষ পরিচিতা, আর সেই জন্যই তো আমি তোমাকে বাঁচাতে এসেছি বোন। কিন্তু কে তুমি? আমার নাম ভেলকি। তুমি সেই ভেলকি যে আমার রাজাকে ভালোবাসে, আর রাজাও তোমাকে? এখন ওসব কথা থাকবো, আমি তোমার জায়গা বন্দিনী সেজে থাকবো। আপাতত তুমি গুপ্ত দরজা দিয়ে পালাও। না না না, তোমাকে একা পেলে আমি কিছুতে পালাতে পারবো না। মরতে হয় আমরা দুজনে একসাথে মরবো। কথা শোনো বোন, কথা শোনো, আমার কিচ্ছু হবে না। হয়তো রাজা এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাবে। আমি তোমার হাতে ধরে অনুরোধ করছি বোন, আমার কথা তুমি শোনো। তোমার হাতে যে উল্কি, আমার হাতে সে একই উল্কি। কই দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, সত্যি তো। কিন্তু উল্কি তুমি কোথায় রাখলে? তা তো আমি জানি না, ছোটবেলা থেকে এই উল্কি দেখেছি, কিন্তু একই উল্কি দুজনে রাখা হয় কি করে বোন? আমার অনুমান যদি সত্যি হয়, তাহলে উল্কির মতো আমাদের শরীর রক্ত এক। তার মানে আমার পরে কিছু মনে নেই। আমি
আমি মামুর মুখে শুনেছিলাম আমার নাকি একটা যমজ বোন ছিল, তার নাম ছিল রাধা। রাধা? হ্যাঁ রাধা। এখন একটা ছোটবেলা মামুর সঙ্গে গাজনে মেলা দেখতে গিয়েছিলাম, আর সেখানে আমরা দুই বোন একই রকমের হাতায় উল্কে আঁকিয়েছিলাম। তারপর হঠাৎ এক কাল বৈশাখী গাজনে মেলাটাকে উলট পালট করে দিল। কিন্তু ঝড় যখন থামলো তখন আমার দিদি রাধাকে আর খুঁজে পাওয়া গেল না। এবার বলো তো তোমার পরিবারে কে কে আছে? কেউ নেই রে বোন, কেউ নেই। শুনেছি আমার পালিত বাবা নাকি আমাকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে মানুষ করেছে। আমি নাকি অনাথ রে বোন। অনাথ নয় যদি অনাথ নয়, হ্যাঁ আমার অনুমান যদি সত্যি হয়, তাহলে 20 বছর আগে ঘটনা যদি সত্যি হয়, তাহলে তোমার আমার উল্কির মতো আমাদের মুই মিলিয়ে দিয়েছে। আর আমার কোনো সন্দেহ নেই তুমি আমার হারিয়ে যাওয়া দিদি রাধা। কি বলছিস তুই? তুই 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 আমার গুরুদেব! গুরুদেব শিগগির ছুটে আসুন গো, এখানে যে মহা বিপদ। ও বাবা, এখানে তো দেখছি সিয়ানে সিয়ানে কোলাকুলি। এবার হবে খোলাখুলি। তার মানে এখানে তুমি অনেক মা বোনেদের পোশাক খোলাখুলি করেছো, এবার তোমার পোশাক খুলবো। ছি ছি ছি, এমন কাজ করতে নেই মা জননী, কারণ পোশাক খুলে নিলে আমি একেবারে উলঙ্গ হয়ে যাব। তবে হ্যাঁ, আমি কথা দিচ্ছি এই সাধুর সাথ ছেড়ে দিয়ে আমি চিরদিনের মতো এখান থেকে চলে যাব। যাক, তোমার যে সুমতি হয়েছে এতেই আমরা খুশি। তাই যাওয়ার আগে এই সুরাটুকু পান করে যাও সোনা। সুরা দাও মা জননী দাও, জীবনে হয়তো সুরা খাবার সুযোগ পাবো কিনা ঠিক নেই, এই শেষবারের মতো একটু খেয়ে নি। দাদা দাও গা সোনা মনি আমার। গলা মুখ চলে যাচ্ছে। এ তোমরা আমায় কি খাওয়ালে? সুরা না অন্য কিছু? সুরা নয় রে হারামজাদা, লঙ্কা গুঁড়ো চল। এই খা খা বলছে। ওই চল আমরা ও জায়গায় কোন জায়গায় ছেড়ে বাইরে খাওয়া খাওয়া বলছি। হুঁশিয়ার শয়তানের দল, ওকে ছেড়ে দে, না হলে তোদের দুটোকে শেষ করে দেবো। গুরুদেব, ওরা আমায় লঙ্কা গুঁড়োর জল খাইয়ে দিয়েছে, গলা মুখ চলে যাচ্ছে আমার। ও বাবুরা, ও বাবুরা একটু জল দিন না গো, গলা মুখ চলে যাচ্ছে। ও মায়েরা, ও মায়েরা একটু জল দিন না গো, আমার গলা মুখ চলে যাচ্ছে আমার। আরে দূর, জল দেওয়ার মুরত নেই, যাত্রা শুনতে চলে এসেছে। হাস, যত পারবি হাস, এবার যে তোদের কাঁদবার পালা রে। তুই আমাকে ওপর মহলের ভয় দেখিয়েছিলি তাই না? তাহলে শোন, ওই ওপর মহলে যে বসে আছে সেও আমার শিষ্য, তাই আমার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেবে না। আইনকার বিচার করতে না পারলেও রাজা কিন্তু তোকে নিজের হাতে শাস্তি দেবে না। কৃষ্ণ কহ শুনতে রহো, তোদের রাজা হয়তো এতক্ষণে মরে ভূত হয়ে গেছে। হ্যাঁ, এবার তোদেরকে নিয়ে আমি সারা রাত ধরে এখানে মৌজ মস্তি করবো। তারপর ভোর হওয়ার আগে ওই সুড়ঙ্গ পথ দিয়ে তোদেরকে নিয়ে আমি বিদেশে পাচার করে দেবো। শালে, আমার সঙ্গে বেইমানি, আমার সঙ্গে বেইমানি। এবার তোদের বুঝিয়ে দেব আমার সঙ্গে বেইমানি করার ফল কি। তার আগে তোদেরকে নিয়ে বিবস্ত্র করে আমি নাচাবো। কৃষ্ণ কহ শান্ত রহ, আমার যে অনেক দিনের শখ তোদেরকে বিবস্ত্র অবস্থায় দেখবো। হোনা হোনা বিবস্ত্র হোনা হবে না। শালা কে গুলির শব্দ করছে? যে করুক না কেন আমি কিন্তু এখানে থাকবো না, আমি কিন্তু সুড়ঙ্গ পথ দিয়ে এখান থেকে চলে গেলাম। হুঁশিয়ার খারপুরুষ, হুঁশিয়ার। পালানোর পথ তোর বন্ধ, এখন তোর সামনে একটাই পথ খোলা আছে, আর সেটা হলো মরণের পথ। না রাজা না, আমাকে তুই মারিস না, আমাকে মারিস না ভাই। বিশ্বাস কর, আমি অন্যায় করেছি, আমাকে ভুল সংশোধন করার সুযোগ দে। না কালপুরুষ না, তুই অনেক মা বোনের চোখের জল ঝরেছিস, সেই মা বোনের চোখের জলের মূল্য তোকে চোখা দিয়ে হবে, আর সেই মূল্য হলো না রাজা না, এত সুখের মরণ ওর জন্য নয়। ও যতক্ষণ আমাদের কষ্ট দিয়েছে
নিয়েছি তা দেখুন কষ্ট ওকে আমরা ফিরিয়ে দেবো রানী। আমাদের বিভৎস করে নাচাবি রে না 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 আমি না বিভৎস করে নাচাবি না এবার তুই নাচ শয়তান বিভৎস হ রানী তুই নাচ রানী আমাকে কবজা করবি তোরা নাকি? হ্যাঁ, এবার দেখ কে কাকে কবজা করে। আয় সালি চল চল চল। শালা শুয়োরের বাচ্চা পিস্তল ফেলে দেয়। রাজা আমরা তোকে নিয়ে যেতে এসেছি বাবা। তোর মাকে স্ত্রীর স্বীকৃতি দীপ। দেখি মহাকাল তুমি? মহাকাল নয় কালপুরুষ। তোমার জন্য আমাকে মহাকালের খোলস ছেড়ে কালপুরুষ সাজতে হয়েছে, তাই তোমাদের সবার হিসেব আমি পাই টু পাই মিটিয়ে দেব। বাবু তোমরা আমরা দিদি রাধাকে বাঁচাও। রাধা কাজন মেলে হারিয়ে যাও, ওর হাতে উল্কি দেখে আমি চিনে নিয়েছি। ওই আমার হারিয়ে যাও দিদি রাধা, দয়া করে ওকে তুমি বাঁচাও বাবু। আমি যে রাজার সঙ্গে বিয়ে দিতে চাই বাবু। না না রে বোনা, রাজার সঙ্গে তোর বিয়ে হবে তো? না না দিদি তোর বিয়ে হবে না দিদি। না না ওকে হবে রাজার সঙ্গে তোর বোন 203 হয়ে রাজার সঙ্গে ঘর করবি, তবে এখানে নয়, মরার পর ওপারে। কালপুরুষ, তোমার সঙ্গে আমার শত্রুতা, তাই তার বদলা নিতে তুমি আমায় মেরে ফেলো, কিন্তু ওদের তুমি মুক্তি দাও। না সত্যম সরকার, তোমার জন্য আমার আশ্রমটা লন্ডভন্ড হয়ে গেছে, তাই তোমাদের সবার হিসেব কিন্তু আমি পায়ে টু পায়ে মিটিয়ে দেব। আমার প্রতিশোধের প্রথম শিকার না না বুড়ি না, তুই নয়। আমার প্রতিশোধের প্রথম শিকার ওই সত্যম সরকার। আমার প্রথম বুলেটটা মিস করলে কি হবে? আমার সেকেন্ড বুলেটটা কিন্তু তোমার জন্য সত্যম সরকার। হুঁশিয়ার কালপুরুষ, তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে শয়তান, এবার বাকি জীবনটা সারা জীবন জেলে পচে মরবি। চল। জেল নয়, ওর একমাত্র সাজালো মৃত্যু। কৃষ্ণ শান্ত। রাজা এতে কি করলি বাবা? কেন আমাকে মাথা থেকে নিজেকে তুমি বেঁচে না থাকলে আমার মায়ের স্মৃতিটা গেরাঙাতো বাবা। বাবা একটা অনুরোধ বাবা, একটা অনুরোধ, তুমি আমারই চোখের সামনে আমার বুকের রক্ত দিয়ে আমার মায়ের স্মৃতিটা রাঙিয়ে দাও। দিন বাবু দিন, আপনি রাজার শেষ ইচ্ছাটা পূরণ করুন। বেশ, তবে তাই হোক। এই সময় হবে শান্তি, বড় শান্তি। মা মা গো মা, আমি আমার কথা রেখেছি মা, আমার কথা আমি রেখেছি। রাজা মরতে রাজা আমার কোনো কষ্ট নেই, তাই তো রাজা আমার জীবন নদী দুঃখ দরিয়ায় হতাশা ঠেয়ে আমি আমার সুখে তো উজাড় করে সব দিয়েছি, আজ আমি কিবা পেলাম। জীবন নদীর দুঃখ দরিয়ায় সুখের তরি ভাসিয়ে দিলাম। জীবন নদীর দুঃখ দরিয়ায় সুখের তরি ভাসিয়ে দিলাম। সুখের তরি ভাসিয়ে দিলাম। সুখের তরি ভাসিয়ে দিলাম। হ্যালো সম্মানিত দর্শক মণ্ডলী।